নমস্কার, শুভ সকাল। অনেক দিন পর আমরা আবার লাইভে এলাম। স্বপ্নের করিডোরে আয়োজিত ফেসবুক লাইভ সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো ব্যাপারটা হচ্ছে কি, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে কেন লাইভ হচ্ছে না। আসলে দোষটা আমার নয়, দোষটা আপনাদেরও। আমি অনেককেই জানাচ্ছি যে আসার কথা বলছি, যে বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, রানীগঞ্জ, কারণ দুর্গাপুরের অনেকেরই হয়ে গেছে, বা অনেককে আমি বলছি তারা আসতে পারছে না সময় অভাবে। তো আমার কিছু করার নেই। আর আমার একদিনই অফিসে থাকে সারা সপ্তাহ, একদিনই অফ ডে থাকে। তো কিছু করার নেই, রবিবার ছাড়া আমার সম্ভব হয় না। তো যাই হোক, আমাদের সঙ্গে আজকে একজন খুব বিশিষ্ট অতিথিকে পেয়ে গেছি, একজন খুব বিশিষ্ট মানুষ যাকে পেয়ে আমরা খুব সম্মানিত বোধ করছি। তো আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সন্তোষ কুমার বিশ্বাস মহাশয়। দাদা একটু কাছে আসুন। হ্যাঁ হ্যাঁ, যে আমাদের এই যে পত্রিকার সাহিত্য আড্ডায় আপনাকে স্বাগত। অনেক দিন ধরেই আপনাকে আমি মানে আসার জন্য বলছিলাম, হয়তো সময় করে উঠতে পারছিলেন না নানান কারণে। আপনি ভীষণ ব্যস্ত মানুষ। আমিও চাইছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। হ্যাঁ, আসলে কি হয় যে আপনারা যে বিশাল একটা ব্যাপ্ত মানে বড় কাজে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। আমি সকলকেই বলি যারা এইসব কাজকর্ম করছেন, তো আপনারা এই কাজগুলো আরেকটু বললে, আমার লাইভটা তো কলকাতা থেকে শুরু করে বাইরে বিভিন্ন দেশের মানুষেরা দেখে, তারাও একটু জানতে পারে। তো যাই হোক, যেটা দিয়ে আমরা সকলকে শুরু করি, একই কথা আমরা শুরু করব যে আপনারা তো ওপার বাংলায় বাংলাদেশের মানুষ, তারপরে বাঁকুড়ায় আসা নাকি, এখানে আসাটা, তারপরে স্কুল জীবন একটু সংক্ষেপে বলুন, পড়াশুনো, তারপরে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর 1979, এমফিল, তা পিএইচডি 2000 সালে, তারপরে 1981 সালে সহশিক্ষক হিসেবে স্কুলে, এবং 1984 সালে খান্দ্রা কলেজে। নমস্কার, সবাইকে রাবীন্দ্রিক অভিনন্দন জানিয়ে জয়ন্ত দত্ত উনি বহুদিন ধরে আমাকে বলেছেন, আমি খুব দুঃখিত যে সেই সময়গুলো তাকে দিতে পারিনি। আজকেও সকালে উনি যখন আমাকে বললেন, তখনও আমি এক কথায় রাজি হতে পারিনি। যাই হোক, অবশেষে আসতে পেরেছি, আমি খুব আনন্দিত। আপনাদের সামনে জয়ন্তের মাধ্যমে উপস্থিত হতে পেরেছি, এবার আনন্দের, এবং এজন্যে আমি জয়ন্তের কাছে কৃতজ্ঞ। আমার জন্ম ভারতবর্ষে, তার আগে থেকেই বাবা মা চলে এসেছিলেন, এবং বাঁকুড়ায় সোনামুখী থানার অন্তর্গত রাঙামাটির চর বলে একটি জায়গা আছে, সেখানে নিত্যানন্দপুর, সেখানেই আমার শৈশব কেটেছে, এবং সেখান থেকেই স্কুলের শিক্ষা পেয়েছি। ধুলাই স্কুলে আমার উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো, তারপরে কলেজে রানীগঞ্জ টিটিভি কলেজে ভর্তি হই, তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয়, আর সেখান থেকেই পড়াশুনোর পাঠ চলছে। এই হলো আমার সংক্ষিপ্ত চলার যে একটা মানচিত্র, সেটা আপনাদের দিলাম। বর্তমানে দুর্গাপুরে আছি। দুর্গাপুরের সন্নিকটে খান্দ্রা মহাবিদ্যালয়, সেখানেই অধ্যাপনা করেছি 30 বছর। তারপর অবসর নিয়ে কিছু সামাজিক কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত রেখে জীবনের সমাজকে কিছু দেওয়ার একটা যে প্রশ্ন, সেই প্রশ্নটা বড় হয়ে উঠেছিল বলেই কয়েকটি সামাজিক সংগঠন, ছাত্রছাত্রীদের প্রেরণাই বলবো, গঠন করেছিলাম। তার মধ্যে দুর্গাপুর সহৃদয় সমিতি বলে খান্দ্রা উখড়া অঞ্চলে একটা সমাজসেবামূলক সংস্থা গড়ে তুলেছিলাম। কিন্তু সেখানে যারা সদস্য হয়েছিলেন তারা অধিকাংশই আমার ছাত্র এবং অনুরাগী সমাজসেবায়, কিন্তু তাদের জীবিকার তাড়নায় তারা এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল যে তারা আর সমাজসেবায় নিজেদের সময় দিতে পারছিলেন না। তারপর দুর্গাপুরে আমি আবার নতুন করে শুরু করেছি দুর্গাপুর আম্রকুঞ্জ, যেখানে রবীন্দ্র চর্চাই হলো আমাদের মূল উদ্দেশ্য।
হ্যাঁ, আমি সেই প্রসঙ্গে পরে যাব। যেহেতু কবিপক্ষ চলছে, আপনি তো একজন বিদগ্ধ পণ্ডিত মানুষ, অনেক বিষয়ই জানেন রবীন্দ্রনাথ সহ। তো সেই সব প্রসঙ্গে তার আগে আমি একটু জানতে চাইছি যে আপনার লেখালেখিতে প্রবেশ কিভাবে হলো? মানে ছোটবেলা থেকেই লেখালেখি করতেন, শৈশব থেকে, না স্কুল কলেজ? আমার লেখালেখি বলতে সেই অর্থে তেমন হয়নি কখনোই। যেমন আমি কলেজে পত্রিকায়, ম্যাগাজিনে যেমন দু একটা পত্রিকায় লেখা বেরোয়, বিশ্ববিদ্যালয়েও বেরিয়েছে দু একটা, কিন্তু নিরন্তর লেখালেখি যেটা, স্বতঃস্ফূর্ত লেখালেখি যেটা, সেটার সঙ্গে আমি কখনোই জড়িয়ে কারণ ছিলাম না। পড়াশোনাটাও তো একটা ফ্যাক্টর ছিল, অত বিস্তৃত পড়াশোনা আপনার। না, তার মধ্যেও বহু মানুষ আছেন যারা প্রাণের টানে স্বতঃস্ফূর্তভাবে তাদের কলম চলে, তারা মনের কথা বলে, সেইটা আমার ক্ষেত্রে হয়ে ওঠেনি। হ্যাঁ, ফলে লেখালেখির যে জগৎ, সেই জগতে বলা যায় ওই বিশ্ববিদ্যালয় পেরিয়ে যখন মহাবিদ্যালয়ে, প্রথমে স্কুলে ছিলাম, তারপরে মহাবিদ্যালয়ে এলাম, তখন থেকেই একটু পত্র পত্রিকায় লেখা, মূলত প্রবন্ধ এবং কারো জীবনী গ্রন্থ। কিন্তু আপনি কবিতা অসাধারণ লিখেছেন। আমাদের যে সংকলনটাতে আমরা বার করছি, সেই তার থেকে কবিতা চেয়েছিলাম। কবিতাও তো ভালো লেখেন। সেটা আসলে আমার তো গবেষণা বাংলা গদ্য কবিতার উদ্ভব ও বিকাশ। আচ্ছা। তাহলে কবিতার সঙ্গে যে আমার একটা গাঁটছড়া বাঁধা আছে, সেটা কবিতার লেখা হিসেবে যতটা নয়, কবিতা বিশ্লেষণ বা কবিতার ছন্দ নিরূপণ, এই দিকেই আমার বই আছে। হ্যাঁ, বইও আছে, ওইদিকে উৎসাহও আছে। হ্যাঁ, তো সেই হিসেবে বইগুলো সম্বন্ধে একটু বলুন, শুনি। আপনার তো বিভিন্ন বই আছে। এই বইটা সম্প্রতি প্রকাশিত হয়েছে, কাজী নজরুল ইসলামকে নিয়ে একটি গবেষণামূলক বই। আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আমার প্রথম বই আমাদের ডক্টর সুমিতা চক্রবর্তী, যিনি আমার শ্রদ্ধেয়া শিক্ষক, তাকে এই মুহূর্তে আমি স্মরণ করছি, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তারই অভিভাবকত্বে আমি গদ্য কবিতার উদ্ভব ও বিকাশ, এটা নিয়ে যে গবেষণামূলক সন্দর্ভ রচনা করেছিলাম, সেইটারই একটা প্রকাশিত রূপ দিতে পেরেছি। ফলে ওটাই আমার প্রথম বই। এরপরে যখন বিদ্যাসাগরের 250 বছর উৎসব হলো, তখন একটা দুর্গাপুর সহৃদয় সমিতির উদ্যোগে, এবং আমি সেখানে ছিলাম, তখন একটা বিরাট বড় অনুষ্ঠান খান্দরা স্কুলে হয়েছিল। সেই উপলক্ষে বিদ্যাসাগরের জীবনী নিয়ে মানবপুত্র বিদ্যাসাগর বলে একটা বই লিখেছিলাম, যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সমস্ত ঘটনার একটা সংক্ষিপ্ত বিবরণ, এবং তার সম্পর্কে বিভিন্ন বিদগ্ধজন কী বলেছেন সেগুলো সেখানে লিপিবদ্ধ আছে। তার আগে শৈলজানন্দ মুখোপাধ্যায়, আপনারা জানেন সবাই, কয়লাকুঠির যে সাহিত্য চর্চা এবং শ্রমজীবী মানুষ, বিশেষত শ্রমিক যারা কয়লা খাদানে কাজ করে, সেখানকার নরনারী, তাদের জীবনের দুঃখ দুর্দশা নিয়ে প্রথম যিনি আলোকপাত করেছিলেন, তিনি হলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। অন্ডাল গ্রাম, যেখানে তার মামাবাড়ি, সেখানে তার জন্ম। তার পৈতৃক বাড়ি হলো রূপসপুর, বীরভূম। তো তিনি যখন 100 বছর, শতবর্ষে পদার্পণ করলেন, খান্দা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমরা একটা শতবর্ষ উদযাপন করেছিলাম। সেই সময় রূপসপুর, যেখানে তার পৈতৃক ভিটে এবং তিনি নিজেও ছিলেন, সেখানে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে গিয়েছিলাম, অনেক তথ্য সংগ্রহ করেছিলাম। তো সেই সময় আমাদের আবার সেই ডক্টর সুমিতা চক্রবর্তীর নাম এসে যায়। উনি আমাকে বললেন, তুমি যখন এতই করছো, তখন একটা ছোট্ট বই লেখো, কারণ ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং সত্যি কথা বলতে সেই সময় শৈলজানন্দ মুখোপাধ্যায়ের পূর্ণাঙ্গ জীবনী তখন কিন্তু বাজারে ছিল না। এটা কত সালে? অনেক
1901 বোধহয় ওটা, এক না 2001, 2001, সরি, হ্যাঁ, আমি সেটাই বলছি, হ্যাঁ। 2001। হ্যাঁ, হ্যাঁ। তো সেই সময় শৈলজানন্দ মুখোপাধ্যায়ের একটা জীবনী এবং সাহিত্য, সেটা আমি লিখেছিলাম। আমার শ্রদ্ধেয় শিক্ষিকা তিনিও একটা প্রবন্ধ এর সঙ্গে যুক্ত করেছিলেন সেটা। তারপরে রাজা রামমোহন রায়ের 250 বছর যখন পূর্তি হলো, সেই সময়ও আমার হঠাৎ মনে হলো তার পিছনে একটা কারণ ছিল যে ওই আমাকে রাজা রামমোহন রায় সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করেছিলেন শিল্পায়ন গোষ্ঠী। তো আমি সেখানে যখন বলতে যাই কিছু পড়াশোনা করে, তখন আমার মনে হলো যে এই মানুষটার সম্পর্কে কিছু বলা দরকার, কিছু লেখা দরকার, এবং সেই আগ্রহ নিয়ে রাজা রামমোহন রায়কে নিয়েও আমি একটা বই লিখেছি। এরপরে আমাদের কাজী নজরুল ইসলাম তিনি কথা সাহিত্যিক ছিলেন। কথা সাহিত্য দিয়েই কিন্তু তার সাহিত্য জগতে প্রবেশ। তার আগে তিনি কবিতা লিখেছেন, কিন্তু কবি হিসেবে তিনি তখন প্রতিষ্ঠিত নন। ছাত্র জীবনে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের বন্ধু হিসেবে তারা পরস্পর পরবর্তী ক্ষেত্রে তো সাহিত্যিক হয়েছিলেন। তো শৈলজানন্দ মুখোপাধ্যায় তিনিও কবিতা লিখতেন সেই সময়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে কবি হিসেবে আমাদের কাজী নজরুল ইসলামের একেবারে প্রতিষ্ঠা ঘটে গেল বাংলার সাহিত্যে। কিন্তু তার শৈশব বলতে যখন তিনি সেনাবাহিনীতে যোগ দিলেন, সেখানকার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো ফুটে এলো তার কথা সাহিত্যে, ছোট গল্পে, এবং 3টি উপন্যাস তিনি লিখেছেন, 19টি ছোট গল্প লিখেছেন। সেগুলো আমরা অনেকেই অজানা, এগুলো সেটা আমার এই বইটায় কিন্তু সেটাকে আমি ধরেছি। কথা সাহিত্যিক, এই যে কথা সাহিত্যে তার অবদান, এই প্রসঙ্গটা কিন্তু আমার মনে হয় আমরা অনেকে এড়িয়ে যাই, কিন্তু সেই প্রসঙ্গটা এই বইতে আছে। এবং এই কবির প্রতি শ্রদ্ধা, ধর্মনিরপেক্ষ মানুষ বলতে যা বোঝায়, গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, এটা কিন্তু উনি কথা এবং কাজে জীবনের প্রতিটি কর্মে বুঝিয়ে গেছে। আমরা অনেকে অনেক বড় কথা বলি, বড় কথা লিখি, কিন্তু আমাদের জীবনের যে চরিত্র, আমরা যে হিন্দু রমণীকে বিয়ে করেছিলেন, প্রমীলা দেবীকে, এবং ছেলের মেয়ের নামও রেখেছিলেন। হ্যাঁ, তার প্রথম সন্তান, তার নাম রাখেন কৃষ্ণ মোহাম্মদ। তিনি তো অকালেই মারা যান। তারপরে আমিও একটা প্রবন্ধ লিখেছিলাম। তার যে ছেলেগুলোর নাম কাজী সব্যসাচী, কাজী অরিন্দম, এই যে নামগুলো, এবং তার কথা, হিন্দু নাওর মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন কান্দারি বলে ডুবিছে মানুষ, সন্তান মোর মার, 1926 লিখছেন তিনি। এবং তার মধ্যে আমার ভয়ঙ্কর শ্রদ্ধা, মানে ভেতর থেকে ভীষণ শ্রদ্ধা করতে ইচ্ছে করে এই মানুষটাকে, যে এত অসাম্প্রদায়িক মানুষ ওই সাম্প্রদায়িক দ্বন্দ্বের ভেতরে কি করে উঠে এসেছিল, এবং তার কথাবার্তার ভেতরে একটা স্পষ্টতা আছে, তীব্রতা আছে। আমরা যে গণসাহিত্য বলি, গণসাহিত্যে এবং দেখুন হিন্দুদের দেবতাদের নিয়েও গান লিখেছে। কীর্তনের আসলে তিনি রূপ দিতেন। হ্যাঁ, সুতরাং তার এই যে ধর্ম ভালো, সাম্প্রদায়িক ছিলেন। প্রতিটি ধর্মের মধ্যে কিন্তু একটা উদার বাতাবরণ রয়েছে, সেখানে কিন্তু কোনো ধর্মই কোনো ধর্মকে হিংসা করে না। হ্যাঁ, সকলের জন্য দ্বার খোলা আছে। হ্যাঁ, কিন্তু যখনই সম্প্রদায় হয়ে যায়, হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, তখনই কিন্তু এই সংকীর্ণতার জন্ম হয়। এবং সেই সংকীর্ণতার ঊর্ধ্বে এই মানুষটা ছিলেন, ভয়ঙ্করভাবে তাকে আমরা দেখেছি। এবং তিনি এত প্রতিবাদী, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন,
এই 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 যে সাহস, এই যে শক্তি, এই যে নিজেকে বলার যে একটা জোরালো আওয়াজ, সেটা কিন্তু প্রথম আমরা আমাদের বাংলা সাহিত্যে নজরুলের মধ্যে লক্ষ্য করেছি। বিদ্রোহী কবি হ্যাঁ, বলা হয় সেই জন্য। তার বিদ্রোহ শুধু ইংরেজদের, আমরা অনেক সময় বলি পরাধীন ভারতে ইংরেজদের বিরুদ্ধে, তা নয়। এই যে লিঙ্গ বৈষম্য, নারীকে পিছিয়ে রাখা হয়েছে, এই যে ধনী দরিদ্রের তফাৎ, এই যে হিন্দু মুসলমানের তফাৎ, এবং বিভিন্ন যে ভেদ ভাবনা আছে, তার মূলে তিনি কুঠারাঘাত করতে চেয়েছিলেন। ফলে নজরুল আমাদের কাছে নমস্য, আমাদের কাছে প্রণম্য। এবং সব থেকে আশ্চর্য লাগে যে যদি তার স্মৃতির বিলুপ্ত না ঘটতো, তাহলে হয়তো আরো আমরা আরো সমৃদ্ধ হতাম, আরো কি যে হতো। খুব একটা প্রাসঙ্গিক প্রসঙ্গ তুলেছেন যে আমরা 1941-1941-এ 22শে শ্রাবণ আমাদের পরম পূজনীয় শ্রদ্ধেয় বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ চলে গেলেন। ঠিক তার পরের বছরই 1942, যেখানে আমাদের এই বিদ্রোহী কবি বলি, প্রেমের কবি বলি, জাগরণের কবি বলি কাজী নজরুল ইসলাম, তিনি থেকেও থাকতে পারলেন না, তিনি মূক হয়ে গেলেন। তাই তিনি আর কোনো কথা বলতে, কলম চালাতে, কোনো সৃজনশীলতার মধ্যেই তিনি থাকতে পারলেন না। তিনি বেঁচে ছিলেন 77 বছর, কিন্তু ওই যে 42 সাল, তার মানে 43 বছর পর্যন্ত তার সৃজনশীল ক্ষমতার অধিকারী ছিলেন। শৈশবটা একটু বাদ দিন, খুব অল্প সময়ের মধ্যে তিনি যা সৃষ্টি করেছেন, সেটা কিন্তু বিরল প্রতিভার অধিকারী না হলে হয় না। এত অজস্র গান, তো ওই একটা শূন্যতা তৈরি হলো বাংলা সাহিত্যে, বিশেষত কবিতার জগতে, সাহিত্যের জগতে। দুই মানে মহৎ লেখকের পতন ঘটে গেল, এবং এই যে শূন্যস্থান, সেই শূন্যস্থান ভরাট হতে অনেকটা সময় লেগেছে। ভরাট কোনোদিনই হবে না, তবুও চলতে তো হবেই। লেখক তো লেখা লিখবেই, মানুষ তো নিজের কথা বলার জন্য কলম চালাবেই। সেটা শুরু হয়েছিল, কিন্তু একটা বিরাট শূন্যতা তৈরি হয়েছিল। এটাই একটা ট্র্যাজিক ব্যাপার ওই সময় ঘটেছিল। আচ্ছা, আপনাকে যদি আমি বলি যে আমাদের একটু বিতর্কিত প্রশ্ন, আমাদের এই শতাব্দীর বা বিগত শতাব্দীর শ্রেষ্ঠ 3 জন বাঙালির কথা বলতে, 3 জন বাঙালির নাম বলতে আপনি কি বলবেন? একেবারে উপরে তো থাকবেন বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি থাকবেন। আমাদের সত্যজিৎ রায়, তিনি থাকবেন। আমাদের তারও আগে যদি আমরা ধরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর নিয়েও তো আপনার একটি বই আছে। হ্যাঁ, ওই তো মানবপুত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি ওনাকে ভীষণ শ্রদ্ধা করি। রবীন্দ্রনাথ, আমার এখানে পূর্ণবাবু এসেছিলেন এবং বিস্তৃতভাবে বলছিলেন যে বিদ্যাসাগর না থাকলে আজকে আমরা হয়তো, আজকের মেয়েরা এই জায়গায় পৌঁছতেই পারত না। মেয়েরা, আমাদের বাংলা সাহিত্যের যে গোড়াপত্তন অনেক আগেই হয়েছে। মানে আমি বলছি আধুনিক সাহিত্য আমরা যেটা বলি 1800 থেকে শুরু হলো। এই 1800 থেকে শুরু হলো, মানে ফোর্ট উইলিয়াম কলেজ হলো, তখন পত্রপত্রিকা বেরোলো, রাজা রামমোহন রায়ও লিখতে শুরু করলেন। কিন্তু বাংলা গদ্যকে শালীন, শোভন, স্পন্দিত গদ্যে প্রকাশিত করার যে মানে চিন্তা এবং তার বাস্তবায়ন, সেটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতেই প্রথম হলো। এবং শিক্ষা, স্ত্রী শিক্ষা, বিশেষত শিক্ষা, এবং সমাজে যে কুসংস্কারগুলো আছে সেইগুলোকে দূর করার জন্য প্রাণপণ চেষ্টা, নিজের ছেলেকেও তো বিধবার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, তো এই যে প্রসঙ্গগুলো, এবং শেষকালে তো তিনি কারমাটারে চলে গেলেন, মানুষের থেকে দূরে চলে গেলেন। মানে আমরা বাঙালি বহুভাবেই গর্বিত, বহু রকম মহামানব আমাদের মধ্যে এসেছেন, কিন্তু আমাদের মধ্যেও একটা সংকীর্ণতা আছে। সেই সংকীর্ণতার ফলে আমরা যাকে শ্রদ্ধা করা উচিত, যাকে প্রণাম জানানো উচিত, যাকে মাথার উপরে রাখা উচিত, তাকে কিন্তু সেভাবে রাখি না। এই যে রবীন্দ্রনাথ, তিনি যদি নোবেল না পেতেন, তাহলে কি রবীন্দ্রনাথকে আমাদের বাঙালি যেভাবে তাকে বিভিন্নভাবে
বিভিন্ন তীরে বিদ্ধ করেছিল, বিদ্রুপে ব্যঙ্গে বিদ্ধ করেছিল। বিশেষ করে শনিবারের চিঠির গোষ্ঠীরা তারা কিন্তু বিভিন্নভাবে ব্যঙ্গ করে, এবং সেই কথা রবীন্দ্রনাথ আমি শুনেছি আগের আলোচনায় যে নোবেল পাওয়ার পর কলকাতা থেকে একজন পুরো গোষ্ঠী এসেছিলেন ট্রেনে করে, যারা বক্তৃতা রাখার জন্য 500 জন এসেছিল। হ্যাঁ, তখন রবীন্দ্রনাথ একটু মানে ক্ষোভ প্রকাশও করেছিলেন, ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, এবং তিনি তার বন্ধুদের চিঠিতে জানিয়েছিলেন যে যারা আমার লেখাটায় এক বিন্দু পড়েছে কিনা সন্দেহ, তারা এসেও আমাকে এখন মানে প্রশংসা করছে, বাহবা জানাচ্ছে। আমি তিতি বিরক্ত হয়ে যাচ্ছি, এবং যারা আমাকে বহুভাবে ব্যঙ্গ বিদ্রুপ করেছে তারা আজকে এদের মধ্যে কি দ্বিজেন্দ্রলাল রায় বা সজনীকান্ত সেন বা এবার নাম অনেক আছে। আপনি দ্বিজেন্দ্রলাল রায়ের নাম করলেন। দ্বিজেন্দ্রলাল রায়ের সঙ্গে প্রথম দিকে রবীন্দ্রনাথের সখ্যতা ছিল। উনিও তো বিলেতে গেছেন, কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন, এবং রবীন্দ্রনাথের বাড়িতে শিলাইদহেও তিনি অনেকবার এসেছেন। একটা সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কটা ধীরে ধীরে নষ্ট হতে শুরু করলো। সেটা কি রবীন্দ্রনাথের প্রতিষ্ঠাতার জন্য? হ্যাঁ, ওনার প্রতিষ্ঠা, ওনার খ্যাতি, তাতে হয়তো ওনার মনে একটু যেটাকে আমরা ঈর্ষা বলি, সেইটা দিয়ে, এবং একটা গোষ্ঠী তিনি আস্তে আস্তে তৈরি করে ফেললেন। এবং সুখের কথা হলো রবীন্দ্রনাথ কখনোই কিন্তু আমাদের দ্বিজেন্দ্রলাল রায়কে কোনোভাবে আহত করেন, কোনোভাবে আহত করেন। যে তিনি সবসময় কিন্তু এত বড় মাপের মানুষ, যে আমরা তো জানি একটা বনস্পতি সে যখন মাথা উঁচু করে দাঁড়ায় বহু রকম ঝড়ঝাপটা তার উপরে আসে, কিন্তু সে দাঁড়িয়ে থাকে এবং সে আশ্রয় দেয় বহু পাখির, বহু ক্লান্ত পথিকে তিনি কিন্তু আশ্রয় দেন। রবীন্দ্রনাথ ছিলেন সেই আশ্রয়দাতা। আচ্ছা, সত্যি তাই। আমাদের কবিপক্ষ চলছে, এবার রবীন্দ্রনাথের প্রসঙ্গেই যাব। তার আগে আপনাদের কিছু কাজ সম্বন্ধে আমি একটু জানতে চাই। আপনাদের যেমন আম্রকুঞ্জ বলে একটি সংস্থা আছে, তারা নিয়ত রবীন্দ্র চর্চা করে চলেছেন প্রতিনিয়ত বিভিন্ন, এবং সব থেকে বড় কথা আমার খুব খারাপ লাগে যে আমি এত মানে বিশেষ অবস্থার মধ্যে থাকি, এই যে বড় বড় আপনারা ব্যক্তিদের নিয়ে আসেন, ব্যক্তিত্বদের। আমি অনেকের মুখে শুনি এত সুন্দর আলোচনা হয়েছে, বিভিন্ন বিষয়ে আলোচনাগুলো হয়, এই কাজগুলো আপনি ভালো করছেন, আপনারা করছেন, এগুলো একটু বলুন। আচ্ছা, নির্ঝর স্কুলটাও কি এর সাথে যুক্ত, না সেটা আলাদা? একটু পরে বলছি। আচ্ছা, এছাড়া আপনাদের যে কর্মকাণ্ড আর কি আছেন, এবং এছাড়া আপনারা বিভিন্ন প্রতিযোগিতাও করেন, বাচ্চাদের পড়াশুনো এবং রবীন্দ্র চেতনার সারা বছর ধরে উন্মেষ ঘটানোর যে সব কাজগুলো একটু বলুন। এই প্রসঙ্গে আমি রবীন্দ্রনাথের প্রসঙ্গে যখন প্রবেশ করছি, তখন আমি সশ্রদ্ধ চিত্তে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। এই যে বৈশাখ মাস, যদি আপনারা একটু লক্ষ্য করেন, বৈশাখ মাসটা ভীষণ ভীষণ বাঙালি জীবনের সঙ্গে শুধু নয়, বিশ্বের জীবনের সঙ্গেও একটা অহিংস মানসিকতার যোগ রয়েছে। দেখবেন বৈশাখী পূর্ণিমাতে মহামানব বুদ্ধের আবির্ভাব হলো। এই যে বুদ্ধের আবির্ভাব হলো, রবীন্দ্রনাথ যাকে বলছেন শ্রেষ্ঠ মানব, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তিনি কিন্তু যীশু খ্রিস্টকে শ্রদ্ধা করেন, সকলকেই শ্রদ্ধা করেন, কিন্তু তিনি বলছেন শ্রেষ্ঠ মানুষ হলো গৌতম বুদ্ধ। তাকে তিনি প্রবন্ধ লিখেছেন, গান লিখেছেন, তিনি তাকে নিয়ে কবিতা লিখেছেন, তার জীবন নিয়ে এত শ্রদ্ধা ছিল তার প্রতি। আর 22শে বৈশাখ, 22শে বৈশাখ রবীন্দ্রনাথ হয়ে উঠলেন, তার নেপথ্যে জোড়াসাঁকো ঠাকুর পরিবারের যারা তাকে গড়ে তুলেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন নতুনদা, অর্থাৎ যতীন্দ্রনাথ ঠাকুর। তার জন্মদিন হলো এই 22শে বৈশাখ। আর 25শে বৈশাখ তো আজ গতকাল গেছে। ভারতবর্ষের বুকে, পৃথিবীর বুকে, বাংলার বিভিন্ন জায়গায় কত অনুষ্ঠান করে কতভাবে যে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে তার তো ঠিকানা নেই। আর 31শে বৈশাখ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম।
বাহ। তাহলে দেখুন এই বৈশাখ মাসটা বাঙালির কাছে কত পুণ্যের, কত গর্বের, কত আনন্দের। এবং এই মাসটা এই জন্য আমাদের দেখবেন যে বৈশাখ মাসে আমার পয়লা বৈশাখ বাঙালির জীবনে একটা বিশেষ দিন এবং আনন্দের দিন। বছর আসছে, নতুন বছর আসছে, নতুন নতুন আশা আকাঙ্ক্ষার জন্ম নিচ্ছে। রবীন্দ্রনাথ এটাকে কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন। বৈশাখ মাসটা তার খুব প্রিয় ছিল। এবং এই বৈশাখ মাস আমরা সকলেই জানি যে রবীন্দ্রনাথের জন্ম 25শে বৈশাখ, সেদিন ছিল 7ই মে, ইংরেজি অনুযায়ী 7ই মে। মধ্যরাত্রি অতিক্রান্ত হয়ে যাওয়ার পর দুটোর সময়, দুটোর একটু পরে, রাত 2টোর একটু পরে তার জন্ম হয়েছিল। ফলে তার জন্ম নিয়ে তিনি নিজেই বলেছেন যে আমাকে জন্মজয়ন্তী বা আমাকে জন্মদিনের শ্রদ্ধা তোমরা 6 তারিখেও জানাতে পারো, 7 তারিখে জানাতে পারো, 8 তারিখেও জানাতে পারো। এবার কিন্তু হয়ে গেছে, ইংরেজি মতে বলছি, 9 তারিখ হয়ে গেছে। সেখানেও কিন্তু রবীন্দ্রনাথ তার বক্তব্য রেখে গেছেন। তিনি পয়লা বৈশাখ, আমরা বৈশাখ মাসের যে প্রথম দিন, 15ই এপ্রিল সাধারণত পড়ে, সেখানে সেখানে জন্মদিনের উৎসব শুরু হয়। তার মানে গোটা বৈশাখ মাসটা, আবার যদি টেনে বলি 22শে শ্রাবণ পর্যন্ত, এই যে সময়টা, এই সময়টা যেন রবীন্দ্রময় হয়ে থাকে। সেই জন্যে এই রবীন্দ্রনাথের কথা বলার জন্যে, জানার জন্যে, বোঝার জন্যে এবং সেটা প্রচারের জন্যে আমরা কিন্তু উৎসাহী হয়েছিলাম। আর এর যদি মানে কেন এটা আমাদের এতদিন মনে হয়নি, হঠাৎ কেন মনে হলো, তো সেটারও একটা নেপথ্যে ছোট্ট একটা ইতিহাস আছে। সেটা যে আপনারা সকলেই জানেন যে করোনার সময়, মহামারী করোনা যখন আমাদেরকে নয় বিশ্ববাসীকে গৃহবন্দী করে ফেলেছিল, আমরা তখন খাঁচায় বন্দি পাখির মতো ডানা ছটফট করছিলাম। এখান থেকে মুক্তি কিভাবে পাবো, বা কি করলে এই ভয়ঙ্কর আতঙ্ক, মৃত্যু আমাকে যে কোনো দিন নিয়ে যেতে পারে বা আমার প্রিয়জনকে কেড়ে নিতে পারে, সেই ভাবনায় কিন্তু আমরা ভীষণ আতঙ্কিত ছিলাম। এই যে সময়, সেই সময় আমাদের কয়েকজনের মাথায় একটা এলো, এ থেকে মুক্তি কে দেবে? কোনো আধ্যাত্মিক অলৌকিক শক্তি আমাদের দিতে পারবে না। দিতে যদি কেউ পারেন তাহলে একমাত্র আমাদের প্রাণের ঠাকুর, একমাত্র ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। তার জীবনী, তার সৃষ্টির যে বিচিত্র বৈভব, উৎকর্ষতা এবং শৈল্পিক সৌন্দর্যে যে আয়োজন, সেখানে যদি আমরা প্রবেশ করতে পারি, তাহলে আমাদের এই যে মৃত্যু ভয়, এই যে ভয়, মাভৈ বাণী, সেই বাণী আমাদের আনন্দিত করবে এবং আমরা আনন্দে থাকব। তখন এটাও ভাবলাম, শুধু নিজের আনন্দ করে তো লাভ নেই, কয়েকজন আনন্দিত হব, আমরা এটাকে প্রচার করব, রবীন্দ্রনাথকে জানবো এবং জানাবো, বুঝবো এবং লোককে বোঝাবো, যাতে রবীন্দ্র দর্শনে, রবীন্দ্র চিন্তায়, রবীন্দ্র ভাবনায় সকলে উৎসাহী হয়, সকলে প্রাণিত হয়। এই কথা ভেবেই কিন্তু আমরা 22শে শ্রাবণ আমাদের দুর্গাপুর আম্রকুঞ্জে প্রতিষ্ঠা করি। কিন্তু সেই সময় তো মুখোমুখি অনুষ্ঠান করার সুযোগ ছিল না, বেরোতে পারতাম না। যে মুঠো ফোন আছে আমাদের, চলভাস, সেই চলভাসের মাধ্যমে আমরা অনেক বক্তার বক্তব্য শুনেছি, সভা করেছি, রবীন্দ্র জয়ন্তী পালন করেছি, 22শে শ্রাবণ পালন করেছি, 7ই পৌষ, অর্থাৎ শান্তিনিকেতনে, শান্তিনিকেতনে যে অনুষ্ঠান হয়, হলকর্ষণ, বসন্ত উৎসব, 7ই পৌষ, 22শে শ্রাবণ এবং 25শে বৈশাখ বা বৈশাখ মাসের বিভিন্ন দিনে বিভিন্ন রকম আলোচনা, এইগুলো আমরা কিন্তু অনলাইনের মাধ্যমেই করেছি। হ্যাঁ, এইভাবেই আমরা আমাদের এই আলোচনাটাকে চালিয়ে গেছি। কিন্তু করোনা কেটে যাওয়ার পরে আমরা মুখোমুখি বসা শুরু করেছি। এই মুখোমুখি বসার প্রসঙ্গেই আসছে, আপনাদের সঙ্গে কি ডক্টর অচিন্ত বিশ্বাস রয়েছেন মনে হয় না? আর কে রয়েছেন? না, আমাদের ওই ব্যাপারটা একটু পরে আসছি। সেই সময় সত্যি কথা বলতে আমাদের এটা সরকারি অনুমোদন প্রাপ্ত সংস্থা। আমরা 2020-21
আমাদের এই নথিভুক্তিকরণ হয়েছে। আচ্ছা, এই এটা কি নথিভুক্তি বিশ্বভারতী থেকে না না এমনি না government থেকে? পশ্চিমবঙ্গ সরকার, আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারের সোসাইটি অ্যাক্ট আছে, হুম, সেই সোসাইটি অ্যাক্ট অনুযায়ী প্রতি বছর আমাদের নবীকরণ করতে হয়, রিনিউয়াল যেটাকে আমরা বলি, আচ্ছা, এবং সেখানে অডিট করাতে হয় এবং হিসেবপত্র সব আমাদেরকে দিতে হয় এইভাবে। তো আমরা যেভাবে শুরু করেছি তাতে কিন্তু সত্যি কথা বলতে আমাদের কোনো ঘর বাড়ি নেই। আমরা ওই আমারই একটা ঘরে রেজিস্ট্রেশন করার জন্য নো অবজেকশন দিয়ে অফিসটা করেছি, কিন্তু কোনো ঘর ছিল না, এখনও নেই, এখনও আমরা ভাসমান। বিভিন্ন কিন্তু জায়গায় হ্যাঁ, হল ভাড়া নিয়ে কিন্তু তো আপনারা করেন। মাননীয় জীবন রায় তিনি রবীন্দ্রনাথকে ভালোবাসেন, চিলড্রেন্স একাডেমি রবীন্দ্র চর্চা হয়, সেখানে আমরা আসি, তাদের সঙ্গে কথা বলে উদ্দেশ্য যখন এক, রবীন্দ্র চর্চা, রবীন্দ্রনাথকে জানানো, বোঝানো এবং নিজেরাও সমৃদ্ধ হওয়া, তখন তারাই আমাদের একটা আশ্রয় দিয়েছে যে প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার বিকেলবেলা, এই গরমের দিনে 4:30 5টায় শুরু করি, আবার শীতের দিনে সেটা ঠিক 4টেই শুরু করি, ঘন্টা 2 আমরা একটা চর্চা করি এবং সেই চর্চায় আগে একটা বিষয় বলে দিই, সেই বিষয়টা নিয়ে সেদিন আলোচনা হয়। যেমন সম্প্রতি যেটা আলোচনা হলো, এই 1926-এ রবীন্দ্রনাথ ইটালিতে গিয়েছিলেন, তারা আগেও গিয়েছিলেন, সেখানে গিয়ে যে অভিজ্ঞতা তার হয়েছিল, সেই অভিজ্ঞতার কথা তিনি লিখে গেছেন, সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তিনি রাজা বলতে কাকে বোঝান, রাজা রবীন্দ্র দৃষ্টিতে রাজাকে, আমরা জানি আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। এইবার দেখবেন বিসর্জন নাটকে যে রাজা বা আমাদের যে রক্তকরবীর যে রাজা, এই রাজাগুলো কত কত একই রকম রাজা নয়, তারা কিন্তু বহু রকম, বহু মাত্রিক। তাহলে রবীন্দ্রনাথ রাজা বলতে কি বোঝাতেন তার সাহিত্যে, সেই জিনিসটা আমরা কয়েক বছর আলোচনা করেছি। সেগুলো কি নথিভুক্ত করছেন? তাহলে তো আমরাও জানতে পারি যে একটু যদি নথিভুক্ত করেন। হ্যাঁ, নথিভুক্ত আমাদের হচ্ছে, ওই আমাদের একটা বই বেরোয় বছরে, আমরা একটা বই বের করি, সেই বইতে এই সমস্ত প্রসঙ্গগুলো আলোচনাগুলো স্থান পায় এবং সেখানেও বিশিষ্ট লেখকেরা লেখা দেন, সেই লেখাগুলো আমরা প্রকাশের চেষ্টা করি। তো যেটা বলছিলাম যে রবীন্দ্রনাথ যখন বিশ্ব বরেণ্য এবং ভারতবর্ষের এবং বাংলার সমগ্র কবিদের সম্মান জানিয়েও আমরা যে কথা ভাবতে চেষ্টা করি, সেটা হলো রবীন্দ্রনাথকে সবার উপরে রাখি। কারণ রবীন্দ্রনাথের একটা বাঙালি আনা আছে, ভারতীয় আনা আছে এবং বিশ্ব মানবের সঙ্গে মিলনের একটা ক্ষেত্র আছে। এই যে বিশ্বায়ন ঘটেছে রবীন্দ্র সাহিত্যে এবং তার জীবনে যে বিদেশ ভ্রমণে গেছেন, সেখানে গিয়ে যখনই যেখানে কোনো মানুষের সম্প্রদায়ের যেন আক্রান্ত হয়েছে দেখেছেন, তার বিরুদ্ধে কিন্তু তিনি প্রতিবাদ করেছেন। তিনি একজন প্রতিবাদী ছিলেন। সবথেকে বড় কথা, রবীন্দ্রনাথের সাহিত্য পড়লে বোঝা যায় যে পাশ্চাত্যের সঙ্গে কিন্তু ওনার যোগাযোগ ছিল পড়াশোনা থেকে। দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহাভারত, ইউরোপ আমেরিকার সাহিত্য পড়াশোনা করতেন। ভাবা যায় সেই সময় যে সেই সময় একটা যোগাযোগ ছিল না, কিন্তু জাহাজে করে যেতেন, 1 মাস 1.5 মাস করে সময় লাগতো, যিনি বিভিন্ন দেশ ঘুরতেন, তাদের কালচারকে আমাদের কালচারের সঙ্গে এক করে দেওয়ার একটা চেষ্টা শুরু করেছেন। এবং আমি যে কথাটা বলতে চাইছিলাম, আমাদের ভারতবর্ষে কোনো জাতীয় কবি আছে কি? কাউকে কি আমরা বলি তিনি জাতীয় কবি কি? তাহলে কেন এই শূন্য স্থানে আমরা রবীন্দ্রনাথকে বসাচ্ছি না? এই নিয়ে আমাদের বহু আলোচনা হয়েছে এবং পত্রিকার আমাদের বইতেও সে কথা আলোচিত হয়েছে। হ্যাঁ, আমরা এই প্রশ্নটা তুলতে চাই। এবং সবথেকে বড় কথা, এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল। হ্যাঁ, তিনি দাবিদার তো অশ্বেতাঙ্গ মানুষ হিসেবে তিনিই প্রথম নোবেল পাচ্ছেন গোটা এশিয়ার বুকে। এবং তারপরে তার যে সৃষ্টি, সেই সৃষ্টি তো 1913-তে তিনি নোবেল পাচ্ছেন, তারপর তো 1941 তিনি শেষ দিন পর্যন্ত কলম চালিয়েছেন বলা যেতে পারে।
তার সৃষ্টি, তার মস্তিষ্ক, তার মানে কখনো মেধা যেখানে প্রতিভা কখনো জানানোর মৃত নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ প্রতিভা দুটো জানাচ্ছে। বিশ্বযুদ্ধ তিনি প্রথম বিশ্বযুদ্ধ তো পুরোটা দেখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 41-45-এ শেষ হলো, তার মানে ভয়ঙ্কর রূপটা তিনি দেখেছেন। তা নিয়ে তিনি কবিতা লিখছেন এবং সেই যে সাহিত্য লিখছেন, মানে বিশ্বের সর্বমানবের সামগ্রিক উন্নয়ন, শান্তি, তার জন্য তিনি ভাবিত, চিন্তিত। রোমালোনার সঙ্গে তার একসঙ্গে বৈঠক হচ্ছে, আইনস্টাইনের সঙ্গে বিজ্ঞান নিয়ে তার আলোচনা হচ্ছে, এবং ওই সময়ের যে বিশ্ববিখ্যাত মানুষগুলো ছিল প্রায় সকলের সঙ্গেই তার একটা যোগসূত্র করে উঠেছিল। তাহলে যে মানুষটা বাংলা থেকে ভারত, ভারত থেকে বিশ্বের দরবারে আমাদের যে ভারতীয় ঐতিহ্য, ভারতীয় কৃষ্টি, সংস্কৃতি, সেটাকে পৌঁছে দিল, তাহলে সেই মানুষটাকে আমরা কেন জাতীয় কবি সম্মান দেব না? এই নিয়ে কিন্তু আমরা বহুদিন আলোচনা করেছি, এবং আলোচনায় আমরা চাইছি যে এই বিষয়টা আলোচিত হোক। জাতীয় সঙ্গীত তো আমাদের রবীন্দ্রনাথের তো আছে, তাহলে এটা কোথায় অসুবিধাটা? অসুবিধাটা কোথায়? আওয়াজটা না তুললে তো হবে না। আওয়াজ বাংলাদেশে তো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, শিলংয়ে যে জাতীয় সঙ্গীত, সেটারও সুরকার রবীন্দ্রনাথ, সেটারও প্রভাব আছে। তাহলে দুটো দেশের জাতীয় সঙ্গীত যার রচনা, যার সাহিত্য চর্চার যে পরিধি, বিস্তার এবং যার গভীরতা, এবং তার জীবনের যে প্রতিটি কাজ মানব কল্যাণমুখী, তো এত রকম গুণান্বিত যে কবি, সেই কবিকে আমরা ভারতবর্ষের জাতীয় কবি কেন বলতে পারছি না? এই প্রশ্নটা কিন্তু আমাদের না, এটা ভালো প্রশ্ন। এটার জন্য কি সাহিত্য একাডেমিতে বাঙালিদের অভাব বা এরকম কিছু? অভাব সদিচ্ছার অভাব। মানে অভাব মানে কি? সদিচ্ছার অভাব। একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হলো বহুভাষিক আমাদের ভারতবর্ষ, বহুভাষিক, বহু অঞ্চলে বহু কবি আছে, কিন্তু কবি যখন তার ভাষার গণ্ডি ছাড়িয়ে যখন সব মানুষের কথা বলতে শুরু করে, তখন ভাষাটা তো বড় ব্যবধান নয়। কেউ হয়তো তামিল ভাষায় লিখছে, সেই তামিল ভাষা থেকে তো ইংরেজি করে সেটাকে বাংলা করে নেওয়া তো চলছে, অনুবাদ হচ্ছে। সুতরাং কবি যদি তার সেই বিশ্বজনীন ভাবনাটাকে, মানব কল্যাণমুখী ভাবনাটাকে এবং সৌন্দর্যের নান্দনিক চেতনাকে প্রকাশের ভাবনাকে ব্যক্ত করতে পারে, তাহলে সেটা যে ভাষায় লিখুক, ভাষান্তর করে নিলিত হলো। ফলে আমাদের ভারতবর্ষে যে কবি আছে, আমাদের শ্রদ্ধেয় কালিদাস আমাদের সংস্কৃত কবি, সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি, তার কথা মনে রেখেও বলছি। বাল্মীকি, তাদের কথা মনে রেখে বলছি। দেখবেন তারা একটা সময়ে একটা জায়গায় সীমাবদ্ধ ছিল। তাদের কথা, রবীন্দ্রনাথের কথা যেমন সর্বমানবের হৃদয়গ্রাহী হয়ে উঠেছে। গীতাঞ্জলির প্রসঙ্গে যখন আসা যায়, যদি দেখা যাবে যে গীতাঞ্জলির যে পাণ্ডুলিপিটা প্রথম হয়েছিল, গীতাঞ্জলি 157টা কবিতা নিয়ে লেখা, কিন্তু সেটা যখন ইংরেজি হলো তখন 103টি কবিতা নিয়ে সেটা প্রকাশিত হলো, সং অফ অফারিংস। সেখানে তিনি কিন্তু গীতাঞ্জলির প্রাধান্য দিলেন, 53টা কবিতা রাখলেন, আর কবিতাগুলো গীতালি, গীতিমাল্য, স্মরণ, শিশু, এইসব জায়গা থেকে টুকটুক করে নিয়ে একটা সংকলন তৈরি করলেন, এবং সেই সংকলনকে তিনি নিজেই অনুবাদ করলেন। অনেকে মনে করে যে রবীন্দ্রনাথ তো স্কুলে পড়াশোনাই করেননি, তাহলে রবীন্দ্রনাথ কি করে? কিন্তু রবীন্দ্রনাথ তো অক্সফোর্ডে পড়েছেন, ইংরেজি পড়েছেন। না, অক্সফোর্ডেও কিছুদিন পড়েছেন, কিন্তু বাড়িতে তিনি যা পড়াশোনা করেছেন সে ভাবা যায় না, ঠাকুর পরিবারে সেই সময় সে ভাবা যায় না। এত পড়া পড়েছেন এবং সর্ববিদ্যায় পারদর্শী হবার উনি চেষ্টা না করলেও পরিবার থেকে চেষ্টা করেছে, এবং তাকে কুস্তিও শেখানো হয়েছে, সবকিছুতেই পারদর্শী করে তোলা হয়েছে। তো আমি যেটা বলছিলাম, সেই পাণ্ডুলিপি নিয়ে যখন তিনি ইয়েতে গেলেন, ইংল্যান্ডে গেলেন, আমি সংক্ষেপে বলছি, W.B. Yeats, তিনি সেই পাণ্ডুলিপিটা পড়লেন। তিনি পাণ্ডুলিপি পড়ে লিখছেন, তার ভূমিকায় আছে যে আমি ওই পাণ্ডুলিপিটা নিয়ে যখন বাসে যেতাম, যখন গিয়ে কোনো রেস্তোরাঁয় খেতাম, তখন ওটা পড়তাম, আর পড়তে পড়তে আমার চোখ দিয়ে জল পড়তো।
এত আশাবাদের কথা। নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে না প্রথম বিশ্বযুদ্ধে একজন সৈনিকের পকেটে পাওয়া গেছিল যাওয়ার বেলা এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই, এইটা তার পকেটে থাকতো। হ্যাঁ, তো এটা অনেক পরে। তাহলে 1913-তে ধরুন সেই আইরিশ কবি W.B. Yeats তিনি পড়ে মুগ্ধ হচ্ছেন। সেই সময়ে বহু মানুষ আছেন যারা সেটাকে পড়ে মুগ্ধ হয়েছেন বলেই তো তার নোবেল এসছে। সেখানে তো 103টি কবিতা, ছোট্ট একটা বই, কিন্তু কি অসাধারণ তার ক্ষমতা। যুদ্ধ বিধ্বস্ত, হিংসায় উন্মত্ত এই যে পৃথিবী, তার বুকে যে শান্তির বাণী, আশাবাদের বাণী রবীন্দ্রনাথ শোনালেন। তাহলে এইরকম একজন কবিকে সর্বজন শ্রদ্ধেয়, তাকে আমরা কেন। কিন্তু একটা প্রশ্ন আমার আপনাকে করার ইচ্ছে, যে আমি যে বিভিন্ন যারা মানে প্রাদেশিক অন্য যারা রয়েছে, তামিল বা যে কন্নড় ভাষায়, সেখানে শরৎচন্দ্র যতটা পরিচিত, অনেকেই বলেন যে আমরা শরৎচন্দ্র পড়েছি বা আমি শুনেছি, কিন্তু রবীন্দ্রনাথকে পড়াটা একটু কঠিন, মানে সেই জন্য কি একটু বাধা? যেমন শরৎচন্দ্রের উপন্যাসগুলো বা লেখাগুলো একটু সহজ সরল জীবনী, সেখানে রবীন্দ্রনাথকে তো পড়তে গেলে, যেমন শরৎচন্দ্র নিজেই বলেছিলেন যে আমরা মানুষের জন্য লিখি, আর রবি ঠাকুর আমাদের জন্য লেখেন। কবির কবি। হ্যাঁ, তিনি যে প্রসঙ্গটা আপনি বললেন, আমি দক্ষিণ ভারত বেড়াতে গিয়েছিলাম। সেখানে ট্রেনে এক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তা আমাকে যখনই শুনলেন যে আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি, তখন উনি প্রথমেই একটা প্রশ্ন বলছিলেন, হোয়াই ওয়েস্ট, হোয়াই নট বেঙ্গল। মানে আমি তো বলছি আমি ফ্রম ওয়েস্ট বেঙ্গল, বলে হোয়াই ওয়েস্ট, হোয়াই নট বেঙ্গল। তো তখন তিনি আমাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ, তাদের কথা বললেন। আপনারা রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সব বললেন, বলছেন আপনারা তো একটা গ্রেট, মানে যে দেশ, মাটি, ভূমি, সেখান থেকে জন্মেছেন, আপনার সঙ্গে কথা বলে খুব আনন্দ হলো। তাহলে এই যে ভারতবর্ষের বুকে কিন্তু বাংলার যে নবজাগরণের আলো, সেই আলোকে ধারণ করে যে সাহিত্য সৃষ্টি হয়েছিল, সেই সাহিত্য, সেই সাহিত্য কিন্তু ভারতবর্ষের বুকে একটা উল্লেখযোগ্য আদর্শ সৃষ্টি করেছিল, এবং বহু ভাষার মানুষ এই সাহিত্যকে অনুবাদ করেছে। এবার শরৎচন্দ্রের সাহিত্য সেটাকে অনুবাদ করেছে, যেমন প্রেমচন্দ্রের সাহিত্য আমাদের বাংলায় অনুবাদ হয়েছে। এবার বাস্তব জীবনের কথা সেখানে অত্যন্ত সরল, সহজ, এবং যা ঘটেছে তারই একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণের ভেতর দিয়ে একটা কাহিনী গড়ে তোলার চেষ্টা রয়েছে। তাহলে সহজতার দিক দিয়ে আমরা চোখের সামনে যেটা দেখছি, সেই পল্লী সমাজ কিভাবে জাতপাত বর্ণভেদের দ্বারা আক্রান্ত, এবং সেখানে মানুষ কিভাবে অত্যাচারিত হচ্ছে, সেই কথা প্রেমচন্দ্রেরও আছে, আমাদের শরৎচন্দ্রেরও আছে। সুতরাং সেটা তাদের কাছে অনেক বেশি স্পর্শ করেছিল। কিন্তু সেই সমাজটা বদলে যাচ্ছে, দেখুন সেই সমাজ কিছু, মানে আমি অন্যভাবে কেউ নেবেন না। শরৎচন্দ্রের যে সাহিত্য একসময় যতটা পাঠ হতো, যতটা পড়তো, এখন কি ততটা পড়ছে? কারণ সমাজ বদলে গেছে। এখন মানুষের সমস্যা যে নিয়ত জর্জরিত হচ্ছে, সেইগুলো কিন্তু সরে এসছে। আমাদের মার সঙ্গে মালতীদি দেখছেন, মালতীদি লিখছেন, সত্য স্যার, প্রিয় সঞ্চালক কবি জয়ন্ত ভাই একসাথে। হ্যাঁ, দেখুন দিদি, আমরা অনেকদিন অনুষ্ঠান অনেকক্ষণ শুরু করেছি, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, খুব সমৃদ্ধ হচ্ছি আমরা দাদার কথায়। আমার সৈয়দ আতাউর রহমান দাও দেখছেন, দেখুন দাদাও প্রশ্ন করেছিলেন যে অনেকদিন আপনাদের সকলকে আমাদের স্বপ্নের করিডোর পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাই। সকলে দেখুন, আপনাদের প্রশ্ন থাকলেও আপনারা কিছু করতে পারেন। করতে পারেন। তো ভারতবর্ষের বুকে যে বর্ণ বৈষম্য, জাতপাতের যে নীতিটা রয়েছে, তা দ্বারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ আগেও অত্যাচারিত হয়েছিল, এখন অনেক কমেছে, তবুও আছে।
তো সেইগুলো নিয়ে ওনাদের রচনা যেমন বেশি ছিল। শরৎচন্দ্রের কাহিনী নিয়ে তো সিনেমা প্রচুর হয়েছে, হ্যাঁ, হিন্দি হয়েছে, বাংলা। হ্যাঁ, হয়েছে। এটা কিন্তু রবীন্দ্রনাথের এটা নিয়ে মানে আপনি যেটা বলতে চাইছেন রবীন্দ্র দর্শন, রবীন্দ্র ভাবনা, সেটা সাধারণ মানুষের পক্ষে বোঝার পক্ষে একটু পড়াশোনা করতে কঠিন। হবে, হ্যাঁ, চর্চা করতে হবে। যেমন ধরুন আমি যদি রাজধানী এক্সপ্রেস ধরতে চাই, তাহলে তো আমাকে ওয়ারিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকলে হবে না, আমাকে দুর্গাপুরে যেতে হবে, কষ্ট করে যেতে হবে, তবে আমি ধরতে পারবো। তাহলে পাঠককেও কিন্তু তৈরি হতে হবে। পাঠক ভাবে যে আমার সহজলভ্য হবে, সহজলভ্য কোনো জিনিসই হয় না, আর যদি কিছু সহজে পান সেটার কোনো মূল্য থাকে না। সুতরাং রবীন্দ্রনাথকে বুঝতে হলে রবীন্দ্রনাথ পড়াশোনা করার প্রয়োজন আছে, একটু আছে, কিন্তু তাই বলে রবীন্দ্রনাথ সাধারণ মানুষের কথা বলেননি, এই কথা যদি বলি তাহলে কিন্তু ভয়ঙ্কর ভুল হবে। আমি একটি প্রসঙ্গ বলছি, রবীন্দ্রনাথ যখন জন্মগ্রহণ করেছিলেন তখন সেই সময় একটা অভিজাত বংশের রীতিই ছিল যে মায়ের কোল থেকে সন্তানকে আলাদা করে নেওয়া, এবং ধাইমা যারা সন্তানকে দুগ্ধ দিতে পারবেন এই রকম মাকে আনা হতো এবং তাদের কোলেই দিয়ে দেওয়া হতো, সেখানেই তার দুগ্ধ পান করে তার বড় হতে হয়। রবীন্দ্রনাথকেও সেভাবেই বড় হতে হয়েছে। ওই যে ধাত্রী মা, সেই ধাত্রী মাকে তার উপনয়নের সময়, রবীন্দ্রনাথের উপনয়নের সময় শাড়ি দিয়ে তাকে পুরস্কৃত করা হয়েছে। তাহলে এইখান থেকে তিনি চলে যাচ্ছেন চাকর শাসিত জীবনে, এবং সেখানে দেখুন তার সমস্ত সময়টুকু, দিনের বেলাটুকু কাটছে। যখন রাত্রে ঘুম আসতো, ঘুমে ঢুলতে ঢুলতে তিনি গিয়ে মায়ের কাছে শুয়ে পড়তেন, আবার সকালবেলা জীবন স্মৃতিতে আছে। হ্যাঁ, তাহলে সেই যে যাদের সঙ্গে তিনি শৈশবটা কাটিয়েছেন তারা দেখুন সমাজের নিম্ন আয়ের মানুষ, এছাড়া তো আপনি দেখুন কাছারি বেলায় যেখানে যেখানে জমিদারি এইবার সেইখান থেকে আবার উত্তরণ ঘটছে। রবীন্দ্রনাথ যখন জমিদার হয়ে চলে যাচ্ছেন শিলাইদহতে, সেখানে গিয়ে কাছারিতে যে হিন্দু মুসলিম যে শাস্তি গল্পটা নাকি সেখান থেকেই উঠে আসে শুনেছি। শাস্তি গল্প, দেনা পাওনা গল্প, ছোট গল্প সবই কিন্তু ওই বাস্তব জীবনের অভিজ্ঞতাকে একীভূত করে সাহিত্যের রূপ দেওয়া, সেটা তিনি করেছেন। তার 2 বিঘা জমি দেখুন না, ওরা কাজ করে দেখুন। তারপরে ধুলা মন্দির যদি দেখেন আপনি, ধুলা দিয়ে যাদের শরীর ঢাকা সেই শ্রমজীবী মানুষ, সেটাকে তিনি বলছেন মন্দির। সুতরাং তার কবিতার ভেতরে আমি যদি এবার ফেরাও মোড়ে কবিতা পড়ে, সেখানে দেখবে যে সেখানে মানুষের মুখে ভাষা দেওয়ার জন্য রবীন্দ্রনাথ কতটা তৎপর হচ্ছে, এগিয়ে আসছেন। সুতরাং সাধারণ মানুষের কথা তিনি বলেননি এ কথা নয়, সাধারণ মানুষ তাকে গ্রহণ করার জন্য এগিয়ে আসেননি, এটা হয় বরঞ্চ অনেকটা সত্য। কারণ রবীন্দ্রনাথ বলেছেন, মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভেতরে প্রবেশ করি সে সাধ্য ছিল না একেবারে, কারণ প্রবেশ করতে গেলে তো দরজাটা খুলতে হবে। যখনই তিনি যেতেন তাকে জমিদার হিসেবে ভালো একটা আসন দিতেন, যে কোথাও ময়লা টয়লা থাকলে সেগুলো তিনি ঢেকে রাখতেন। তাহলে এইভাবে রবীন্দ্রনাথ বিরাট জমিদারের ছেলে, বিশ্বকবি, ওনাকে কি যত জায়গায় বসানো যায়? তাহলে প্রাণ খুলে নিজের অভাব অভিযোগের কথা, দুর্দশার কথা, সেটা শোনার জন্য তিনি সুযোগ পেতেন না। কিন্তু তার তো আমি তোমাদেরই লোক, এই বেলো খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, এই কথা তিনি বারবার বলেছেন। কিন্তু বললে কি হবে? মানুষ এই যেটা এখনো তার সাহিত্য বুঝতে পারি না বলে ফেলে রেখেছি, তার সাহিত্যে সাধারণ মানুষের কথা নেই বলে ফেলে রেখেছি। কিন্তু যে ভারতবর্ষ কৃষি সভ্যতার দেশ, যে বাংলা কৃষকের দেশ, সেই বাংলায় কৃষি ব্যবস্থা উন্নয়নের জন্য তিনি তার বড় ছেলেকে কৃষিবিদ্যায় পাঠালেন। এবং ভারতবর্ষের ট্রাক চালনার প্রথম ওই রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি শিখে এসে ট্রাক চালালেন, ট্রাক্টর চালালেন। সুতরাং কৃষি বিদ্যার যে আধুনিকীকরণ, বৈজ্ঞানিকীকরণ,
বিজ্ঞান ভিত্তিক যে চাষ, সেই চাষের সূচনা তিনি করলেন। এখনো শ্রীনিকেতনে গিয়ে দেখুন সেখানে কিভাবে তিনি সাধারণ মানুষের জন্য কাজ করছেন। সাঁওতাল পল্লীগুলো কিভাবে আমাদের শান্তিনিকেতনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। শান্তিনিকেতনটাই গড়ে তুললো, সেটাই বলুন কত বড় কাজ, একটা কাজ। বিরাট বিদ্যালয় নিয়ে ভাবনাটাই পুরো চেঞ্জ করে দেওয়া হলো। এই ভাবনার মূলে আছে তিনি যখন দেখলেন যে আমাদের যে ভারতবর্ষ কৃষি সভ্যতা এবং আমাদের বাংলার যে কৃষি সভ্যতা, তাকে উন্নয়ন করার জন্য রবীন্দ্রনাথ যে চেষ্টা করলেন, সেই চেষ্টার মধ্যে তিনটি জিনিস ভীষণভাবে লক্ষণীয় তিনি লক্ষ্য করেছিলেন। যে জমি চাষি চাষ করে সেই জমি চাষির নয়, এটা একটা দেখলেন। যে উন্নত প্রযুক্তি ব্যবহারের ভেতরে কৃষিকাজ হয় না, সেটা একটা দেখলেন। আর একটা দেখলেন বিপদে পড়লে মহাজনদের কাছে গিয়ে তাকে হাত পাততে হয়, আর একবার হাত পাতলে ভিটেমাটি ছেড়ে তাকে বেরিয়ে যেতে হয়। তিনি ওখানে গিয়ে যে জিনিসটা করলেন সেই জিনিসটা, যে এই যে কৃষকদের স্বাধীনতা দিলেন, তিনি উন্নত প্রযুক্তি যেটা বিজ্ঞানসম্মত চাষ, সেটা তার ছেলেকে শিক্ষিত করে এনে, জামাইকে শিক্ষিত করে এনে সেটাকে প্রচলন করার চেষ্টা করলেন। আর একটা কী করলেন, তিনি কৃষি ব্যাংক স্থাপন করলেন, যেখানে অল্প সুদে কৃষকেরা তাদের ঋণ পেতে পারে। তো এইটা তিনি 1930-এ যখন রাশিয়ায় গিয়েছিলেন, রাশিয়ায় গিয়ে তিনি দেখলেন এগুলো সব আছে। তখন তার মনে হলো যে আমি তো অনেক আগে এটা ভেবেছি এবং তার ব্যবস্থাপনা করতে পেরেছি, কিন্তু সেটা আমি বাস্তবায়ন করতে পারিনি। এবং এই যে বাস্তবায়ন করতে পারছেন না, এটা যখন তার মাথায় এলো, তখন তিনি ভাবলেন যে আমি শ্রীনিকেতন গড়ে তুলব, একটা গ্রামে একটা আলো জ্বালবো, সেটা থেকে চারিদিক আলোকিত হবে, যারা সেটাকে গ্রহণ করতে চাইবে করবে, আমি সমগ্র বাংলাকে উন্নত করতে পারবো না। সেই জন্যে কিনা শ্রীনিকেতন গড়ে তোলা। আচ্ছা, আরেকটা জিনিস, এটা তো সবাই খুব মানে বলবো যে রবীন্দ্রনাথকে আশ্রয় করা উচিত। যে একটা মানুষের জীবনে কত বিপর্যয়, আমরা যে একটুতেই ভেঙে পড়ি, যে সেখানেও আজকের দিনে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক। আজকের যে অনেকেই একটুতে, এই যে ছেলে মেয়েরা, আমি খুব কষ্ট পাই যে এরা, আমরা তাও একটু পড়াশোনা করতাম সাহিত্য, এই যে ছেলে মেয়েরা আইটি সেক্টরে দেখেছি যে মানসিক চাপ সহ্য করতে না পেরে কেউ সুইসাইড করছে, আত্মহত্যা করছে। এই যে এইগুলো, এদের তো একটু পড়াশোনাটা থাকলে হয়তো, রবীন্দ্রনাথ পড়লে হয়তো এই চেতনাটা আর একটু উন্মেষ। একদম ঠিক কথাই। রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র জীবন চর্চার ভেতর দিয়ে যদি কেউ যায়, তাহলে তার জীবন বোধ বদলাবে এবং এই যে মাভৈ মন্ত্রে সে দীক্ষিত হবে। এবং রবীন্দ্রনাথের যে গান আছে দেখবেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাহলে এই যে রবীন্দ্রনাথ কিন্তু গুরুত্ব দিয়েছিলেন মানুষের উপরে, ব্যক্তি মানুষের উপরে। ব্যক্তি মানুষের মধ্যে যে শক্তি আছে, যেটা বিবেকানন্দ বলছেন যে মানুষের মধ্যে যে শক্তি আছে, সেই শক্তির বিকাশ ঘটাতে হবে। সেটাকে আমরা ব্রহ্মশক্তি বলি, আত্মা বলি, সেই মনের মানুষ বলি, যে যা বলে বলুন। আমরা এই শক্তিতে যদি শক্তিমান হতে পারি, তাহলে কিন্তু আমাদের ভাবনা চিন্তা কখনোই, নিজের কাজটা নিজেকে সঠিকভাবে করে যেতে হবে। এবার কেউ হয়তো আসছে না, ধরুন আপনি রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিরুদ্ধে বা এই উচ্ছেদ করার জন্য যে চেষ্টা, তার বিরুদ্ধে প্রবল আক্রমণ, বিদ্যাসাগরেরও প্রবল আক্রমণের মুখে পড়লেন, কিন্তু একাই লড়াই করছে। দেখুন, একাই লড়াই করে অল্প কিছু সহৃদয় মানুষের সহযোগিতা নিয়ে অবশেষে কিন্তু জয় পাচ্ছে। এই যে রবীন্দ্রনাথ, এই যে নিজের শক্তিতে শক্তিমান হওয়া, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, এই যে শিরটাকে উঁচু করতে হবে, জ্ঞান যেটা মুক্ত, সেটাকে জ্ঞানের মধ্য দিয়ে আমাদের চৈতন্যকে জাগরণ করতে হবে। জাগরণ যদি করা যায়, তাহলে কিন্তু এই যে হতাশা, এই যে অবক্ষয়, আজ আমার হয়নি, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত, সুখ দুঃখ চক্রাকারে ঘুরে চলেছে, এই যে বোধ, যে উপনিষদের যে চিন্তা, সেই চিন্তাটাকে মাথার ভেতরে রাখতে হবে। আমি মানুষ হয়ে জন্মেছি, আমার মধ্যে অনন্ত শক্তি বর্তমান, সেই অনন্ত শক্তির জাগরণ ঘটিয়ে এই সমূহ যে বিপদ, সেই বিপদ থেকে আমি ত্রাণ পাব।
বিপদে মোরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা। তাহলে উনি বিপদে রক্ষা করার জন্য ঈশ্বরকে ডাকছে না, সংগ্রামটা করতে চাই, সি অ্যান্ড ফাইট, এবং নিজে জাগো, জেগে তুমি লড়াই করো, তুমি অবশ্যই জয় হবে। আমাদের সভ্যতার ইতিহাসে তো জয়ের ইতিহাস, পরাজয়ের তো ইতিহাস নয়। তাহলে মানুষ নিজস্ব ভাবনাটাকে যদি রবীন্দ্র ভাবনার সঙ্গে ঋষিকল্প, জীবন মৃত্যু বোধ এই জায়গায় নিয়ে যেতে পারে, তখন কিন্তু মৃত্যু সে তো জীবনেরই একটা স্তর। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, বার্ধক্য থেকে মৃত্যু। এই যে জরা জীর্ণ শরীর, এই শরীর থেকে আবার নতুনভাবে নব আলোয় আলোকিত হয়ে আমাদের জীবনটাকে। আচ্ছা, তাহলে আপনারা তো, আমার একটা বক্তব্য মানে সাজেশন রইল যে আপনারা তো এত ভালো কাজ করছেন রবীন্দ্র চেতনার উন্মেষ নিয়ে, যেমন তো আপনারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ বা যেসব প্রফেশনাল কলেজ আছে সেখানে তো একটা মানে এইসব কাউন্সিলিং বা একটা করে ক্লাস নেওয়ার ব্যবস্থা আপনারা করতে পারেন, তাহলে তো অনেকটাই। আমাদের উদ্দেশ্য সেরকমই আছে। আমাদের তো নিজস্ব ঘর বাড়ি নেই, প্রথমে আপনাকে বলেছি। সেই জন্য আমরা চাই যে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কিছু করা এবং তাদের কাছে গিয়ে আমাদের কথা মানে রবীন্দ্রনাথের কথা তুলে ধরা। কিন্তু সমস্যা যেটা আমরা দেখেছি কিছু কিছু জায়গায়, মানে আমি কোনো কলেজের নাম করব না, সেই কলেজে গিয়ে যখন আমরা এরকম বলেছি যে আমরা এরকম রবীন্দ্রনাথ চর্চা করি এবং আমরা চাইছি ছাত্রছাত্রীদের সঙ্গে একটু খোলামেলা আলোচনা, তাদের মনে রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক ভুল ধারণা নিয়ে কিন্তু তারা বড় হচ্ছে, রবীন্দ্রনাথকে সরিয়ে রেখে তারা চলতে চাইছে। কিন্তু রবীন্দ্রনাথকে সরাবার নয়, জড়াবার, রবীন্দ্রনাথকে আর দূরে রাখা নয়, কাছে রাখার, আমরা এই জিনিসটা একটু করতে চাইছি। আপনারা আমাদের একটু যদি এই সুযোগটা করে দেন তাহলে ভালো হয়। তো তারা যে কথা বলছেন সে কথা যে আমাদের তো একটা সামান্য একটা সংস্থা, তাহলে একটা বড় সংস্থার সঙ্গে যখনই আমরা যেতে চাইছি তখন তারা বলছে যে আমরা আমাদের থেকে যে বড় তাকে ডাকি। মানে তাদের ভাবটাই যে আমরা আমাদের থেকে যারা বড় তাদের ডাকি। তাহলে আমাদের এটা প্রোটোকলে এটা কিন্তু হচ্ছে না। এবার স্কুলের বলি, স্কুলে গিয়ে বললে স্কুলের কি বলবো ম্যানেজিং কমিটি আছে, হেডমাস্টার মশাই তো আর স্বাধীনভাবে নয়, রান্না করতেই ব্যস্ত। হ্যাঁ, রান্না করার থেকেও যখনই প্রস্তাবটা দেওয়া হয় তখনই তারা বলে একটা ম্যানেজিং কমিটি আছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। এইবার যেই ম্যানেজিং কমিটিতে চলে যাচ্ছে আর কিন্তু এই রবীন্দ্র ভাবনার যে প্রসার হোক সেই ব্যাপারটা হেডমাস্টার মশাই আর রাজি হতে পারছেন না। আমি হেডমাস্টার মশাইকে দোষ দিই না, প্রধান শিক্ষককে দোষ দিতে পারছি না, সিস্টেমের একটা। হ্যাঁ, আমরা সেই জিনিসটা করেছি। আমাদের দেখবেন নিবেদিতা প্লেস বলে একটি জায়গা আছে বেনাচিটিতে, ওখানে সাহিত্যপ্রেমী একটা সংস্থা আছে, তারা আমাদের ডেকেছে, আমরা সেখানে গিয়ে 2 বার অনুষ্ঠান করে এসেছি। আমরা উখড়া থেকে আহ্বান পেয়েছি, সেই উখড়ায় গিয়ে আমরা অনুষ্ঠান করেছি। আমরা চাই বিভিন্ন সংস্থা আমাদের যদি একটু ডাকে, আমরা সামান্য কিছু চাই না, আমাদের কোনো ব্যাপার নেই, একটা ঘর দেবে, কিছু মানুষজন থাকবে, ছাত্রছাত্রী থাকবে, তাদের মনের কৌতূহলটা আমরা মেটাতে চাইব। আমরা কিন্তু একটা যে বিরাট বড় বক্তব্য দেব, গিয়ে তাদের গান ঝালাপড়া করে দেবো, তা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো তারা রবীন্দ্রনাথকে যেটুকু জানে সেই জানাটুকু সঠিক কিনা। যদি সঠিক হয় বাহবা দেব, আর যদি সঠিক না হয় তখন বললো দেখো ভাই তুমি যেটা জেনেছো এটা বোধহয় এটা নয়, এটা বোধহয় এইটা, তুমি আর একটু এই বইটা পড়ো, এইখানে পড়ো, দেখো ওখানে লেখা আছে। আমরা এটা ভীষণভাবে চাইছি। আমাদের এই মাধ্যমে, জয়ন্তর এই মাধ্যমে আমি সকলের কাছে আবেদন করছি যে দুর্গাপুরের সংস্কৃতি মানা প্রচুর মানুষ আছেন, মানে সেই মানুষদের কাছে আমাদের সংস্থার পক্ষে, দুর্গাপুর আম্রগঞ্জের পক্ষ থেকে আবেদন রইল। মানে প্রসেসটা কি সেটাও একটু বলে দিন। আমাদের সঙ্গে যোগাযোগ করলেই হবে। আমার যে নাম্বার আছে সেই নাম্বারের সঙ্গে, আর এর আগেই বলেছি যে চিলড্রেন্স একাডেমিতে
ইংরেজি মাসে প্রথম শনিবারে বিকেলবেলা আমরা চর্চায় বসি। একদিন চর্চায় আপনারা চলে আসুন, সেখানেই ফোন নাম্বার পেয়ে যাবেন। আমরা কি চর্চা করছি সেটাও আপনি, মানে চিলড্রেন্স একাডেমিতে আপনাদের কোনো অফিসও নেই? হ্যাঁ, অফিসও নেই। আমাদের একটা ঘরে নির্দিষ্ট করেছে যে এই গবেষণা, রবীন্দ্র গবেষণা কেন্দ্র, এটা আপনারা এখানে এসে করবেন। এই যে আমরা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে 3 মে সাংস্কৃতিক প্রতিযোগিতা করলাম, ওরা জায়গা দিলেন, আমরা সেখানে প্রতিযোগিতা করলাম। আমাদের একটা আশ্রয় দিয়েছে, কিন্তু ওখানে আমাদের ওই আশ্রয় পেয়েছি, তারাও ভালোবাসে, আমরাও ভালোবাসি, এইভাবে চলছে। তো আপনারা আসুন, আমাদেরকে একটু জানান যে আমরা একটু আগ্রহী, আমরা এটা করতে চাই, তাহলেই আমরা ছুটে যাব, আমরা পরম আনন্দে ছুটে যাব। আমরা তো এটাই চাইছি। আপনারা প্লিজ একটু দেখবেন, যদি কারো মনে হয় এইরকম একটা মানে সংস্থা আপনারা যদি যুক্ত হতে চান, সত্যি আমাকেও বলতে পারেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। আমি ফোন নাম্বার পাবেন, আমি এই মানে সাক্ষাৎকারের নিচে কমেন্টে দিয়ে দেবো। আমরা সব মিহিরদা দেখছেন, মিহিরদা লিখছেন খুব ভালো আলোচনা হচ্ছে, আমরা সমৃদ্ধ হচ্ছি। সতীশ বিশ্বাসও লিখছেন খুব ভালো আলোচনা হচ্ছে। হ্যাঁ, সকলেই দেখুন, হ্যাঁ, আমাদের পত্রিকার তরফ থেকে অনেক শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা ও ভালোবাসা। হ্যাঁ, তো আর কি কাজ আপনারা করছেন? আপনারা একবার আর্ট এক্সিবিশন করেছিলেন, আমার খুব ভালো লেগেছিল। হ্যাঁ, যে সেই রকম দুর্গাপুরে তো হচ্ছে না, মানে অনেকে করছে খাপছাড়া ভাবে, কিন্তু আপনাদের যে একটা পরিচ্ছন্ন কাজ হয়েছিল। হ্যাঁ, আমরা জয়ন্ত ঠিকই উল্লেখ করেছে, আমরা 22শে শ্রাবণ উপলক্ষে একটা আর্ট কম্পিটিশন নয়, এক্সিবিশন করেছিলাম চিলড্রেন্স একাডেমির জগদীশচন্দ্র বসু হল, যেটা উপরতলায়। সেখানে দুর্গাপুরের বিভিন্ন শিল্পীর ছবি এনে সেটাকে সাজিয়ে, আমাদের জয়ন্ত দত্তেরও ছবি ছিল, বিকাশ সরকারের ছবি ছিল, মানে যারা যারা ছবি আঁকেন তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা সেই চিত্র প্রদর্শনীর যে আয়োজন, আমার খুব অনুরোধ রইল, দুর্গাপুরে তো হচ্ছে না, আবার যদি করেন সেরকম হলে যদি অনুদানও দিতে হয়, আমরা প্রস্তুত আছি। অন্তত আমার একটু দুর্গাপুরে। কিছুদিন আগে শ্রদ্ধেয় বিষ্ণু সামন্ত, তার সঙ্গেও আমার কথা হয়েছে, তিনিও আমাকে বলেছিলেন যে আপনারা এই যে চিত্র প্রদর্শনী ব্যাপারটার উপর একটু জোর দিন, আমি আপনাদের সঙ্গে থাকবো। তো এই 22শে শ্রাবণে আমাদের একটা উল্লেখযোগ্য অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে আমরা চিত্রশিল্পী বিষ্ণু সামন্ত, তার সঙ্গে কথা বলে, তার কিছু ছবি আছে, তিনি আমাকে বলেছিলেন যে রবীন্দ্রনাথের জন্ম থেকে তিরোধান পর্যন্ত পর ওনার একটা ছবির গ্যালারি আছে। তো সেইটা যদি প্রদর্শিত করা যায়, আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। উনি আমার সঙ্গে একবার কথা বলেছেন, সেটার ব্যবস্থাপনা করার জন্য আমরা খুবই উদ্গ্রীব হয়ে আছি। চিলড্রেন্স একাডেমির সঙ্গেও কথা বলবো, কারণ ওই ঘরটা যদি না পাওয়া যায় তো হবে না। তো সেভাবে আমরা চেষ্টায় আছি যে রবীন্দ্রনাথের ভাবনা, আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই কিছু মানুষকে আনতে পেরেছি রবীন্দ্রনাথের সঙ্গে, যারা বিশেষভাবে যুক্ত ছিলেন, তারা শান্তিনিকেতনেই বেশিরভাগ থাকেন। একটু বলুন তো সেটা। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রপৌত্র সুপ্রিয় ঠাকুর, তিনি এবং তার স্ত্রী শ্রীমতী শুভ্রা ঠাকুর, তিনি এসেছিলেন আমাদের আহ্বানে, এবং আমাদের সঙ্গে তাদের পারিবারিক জীবনের বহু কথা তারা আলোচনা করেছেন, আমরা ঋদ্ধ হয়েছি। আমাদের মধ্যে এসেছিলেন সুশোভন অধিকারী, যিনি চিত্র বিশ্লেষক। রবীন্দ্রনাথের ছবির যে মানে, আমরা তো সবটা বুঝি না, তো স্লাইডের মাধ্যমে পর্দায় ফেলে তিনি বিশ্লেষণ করেছিলেন যে কি বলতে চাইছেন তিনি। এবং মেয়েদের এবং নারী, দেখবেন রবীন্দ্রনাথের ছবিতে নারী বেশি, হ্যাঁ একদম ঠিক। শিল্পী তো জয়ন্তকে আমার ভালো লাগে 2-3টি কারণের জন্য। মানুষ হিসেবে ভালো, হৃদয়বান ছাড়া কিন্তু সাহিত্য চর্চা কারোর দ্বারা হবে না। পাঠক হতে গেলেও তাকে হৃদয়বান হতে হবে।
হৃদয় আছে যার, সেই কিন্তু হৃদয় দিয়ে মানুষের কথা বুঝবে, মানুষের কথা লিখবে, ছবিতে ফুটিয়ে তুলবে। আর পাঠকও কিন্তু তাই, হৃদয়বান না হলে হবে না কিন্তু, হ্যাঁ, ভালো পাঠক হতে পারবে না। তো যেটা বলছিলাম, সেই সুশোভন অধিকারী, তিনি চিত্র বিশ্লেষক এবং পৃথিবী জোড়াই তার নাম আছে। রবীন্দ্রনাথের যে নারী চরিত্রগুলো, বিষণ্ণ নারী, তাদের চরিত্রগুলি তিনি ফুটিয়ে কি বলতে চেয়েছেন, এবং বিভিন্ন ছবি স্লাইড দেখিয়ে আপনারা যদি একটু ডকুমেন্টেশন সেগুলো করে রাখতেন, ভিডিও তুলে সেগুলো আমরা দেখতে পেতাম। আমার সত্যি খুব মিস হয়ে যায়, খারাপ লাগছে যেতে পারিনি। আপনি আমন্ত্রণ জানিয়েছিলেন বারবার করে, কিন্তু আমি নানা কারণে যেতে পারি না। পরে আমাকে অনেকে বলেছিল খুব ভালো অনুষ্ঠান হয়েছে। হ্যাঁ, বিরল, মানে দুর্গাপুরের সচরাচর এই অনুষ্ঠান হয় না। তারপরে আমরা তো আমাদের আহ্বানে সাড়া দিয়েছিলেন ডক্টর পার্থ ঘোষ, যিনি ফিজিক্সের উপরে, কোয়ান্টাম থিওরি যেটা, সেটার উপরে তিনি ডক্টরেট। তাহলে তিনি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর ছাত্র, এখন 87 বছর বয়স তার। তিনি রবীন্দ্রসঙ্গীতের উপরে তার দখল, অসাধারণ দখল। বিশ্বভারতীর যে সঙ্গীত সমিতি আছে, সেই সমিতির সচিব ছিলেন, ফিজিক্সের টিচার, ভালো ক্রিকেট খেলতেন। হয়তো ক্রিকেট হিসেবে তার একটা পরিচিতি হতে পারত, কিন্তু হঠাৎ বাঁক নিয়েছিল একটা কারণে, সেটাও তিনি বলেছিলেন। যাই হোক, তিনি আমাদের সামনে এসে রবীন্দ্রসঙ্গীতের একাল সেকাল, স্যার আইজ্যাক নিউটনের সঙ্গে রবীন্দ্রনাথের সাক্ষাৎকারে কি কথা হয়েছিল, আইনস্টাইনের সঙ্গে, হ্যাঁ, সরি, ধন্যবাদ। তো সেখানে কি কথাবার্তা হয়েছিল সেটা তিনি বললেন, বোঝালেন। আর সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞানী হিসেবে হলেও কিরকম মাটির মানুষ ছিলেন, কিরকম ছাত্র বৎসল ছিলেন, স্বদেশপ্রেমী ছিলেন, সে কথা তিনি বললেন। এবং সেখানে একটি কথা বললেন যে ইংরেজ যদি আমাদের দেশে থেকে আমাদের উন্নয়ন করে, তাহলে কি তুমি রাজি আছো? সত্যেন্দ্রনাথ বসু স্বামী সময় নো, ইংরেজকে রেখে আমরা উন্নত হতে চাই না, আমরা হতে চাই আমাদের শক্তিতে। হ্যাঁ, তাহলে এইরকম স্বাধীন চেতা মানুষ ছিলেন। তো এরকম বিভিন্ন প্রসঙ্গ নিয়ে ডক্টর পার্থ ঘোষ আমাদের সঙ্গে আলোচনা করলেন। 121 জন মানুষ, শুধুই মানুষ সেদিন উপস্থিত ছিলেন। সকলেই অত্যন্ত পরিতৃপ্ত হয়ে মাঙ্গলিকে হয়েছিল। কিন্তু একটা অতৃপ্তিও থেকে গিয়েছিল, সেটা হলো রবীন্দ্রসঙ্গীতের একাল সেকাল। মানে 1.5 ঘন্টার আলোচনায় সব আলোচনা তো সমানভাবে করা সম্ভব নয়, রবীন্দ্রসঙ্গীতের আলোচনাটা কম হয়েছিল। সেই জন্য এই গতকাল আবার তাকে আনা হয়েছিল। এটা আনা হয়েছিল চিলড্রেন্স একাডেমি এবং দুর্গাপুর আম্রপুঞ্জের যৌথ প্রচেষ্টায়। সেখানে তিনি যে বিষয়টা আলোচনা করলেন গতকাল, সেটা হলো রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপির প্রয়োজনীয়তা এবং তার সীমাবদ্ধতা। মানে স্বরলিপির প্রয়োজনীয়তা আছে, কিন্তু তার সীমাবদ্ধতা আছে। স্বরলিপি দেখে গান করলে যান্ত্রিক হবে, সেখানে প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে কি করতে হবে? গানটা এক একজনের কণ্ঠে এক এক রকম হচ্ছে, এই যে প্রাণ প্রতিষ্ঠার ব্যাপারটা, গতকাল তিনি সেটা আমাদের যে বোঝাবার চেষ্টা করলেন, আমরা সেটা নিলাম। তাহলে এইভাবে আমরা বিদগ্ধ মানুষদের আনি। আর একটা জিনিস আমরা করি, আমাদের রবীন্দ্র বিষয়ক পাক্ষিক আলোচনা চক্র একটা থাকে, যেটা অনলাইনে হয়। প্রতি মাসে 2টি করে আমরা করি, 2টি করে অনুষ্ঠান করি। রাত 8টা থেকে হয়, কোনো রবিবারে হয়। প্রতি মাসের যে কোনো 2টি রবিবারে অনলাইনের মাধ্যমে রবীন্দ্র বিষয়ক যে পাক্ষিক আলোচনা, সেখানে আমাদের বক্তব্য রেখেছেন ডক্টর পবিত্র সরকার, ডক্টর সুমিতা চক্রবর্তী, ডক্টর আমাদের এই আসানসোলে বাড়ি, ওনার নামটা ভুলে যাচ্ছি। মানে যেটা আমি বলতে চাইছি যে প্রতি মাসে কিন্তু এটাও চলছে। আমরা ফেসবুকে দিয়ে দিই, লিংক দিয়ে দিই। আপনারা সেই লিংকের মাধ্যমে অনুগ্রহ করে যদি অংশগ্রহণ করেন, তাহলে আমরাও উৎসাহিত হব, আনন্দিত হব। আর আমি কথা দিচ্ছি, আপনারাও ঋদ্ধ হবেন রবীন্দ্রনাথ সম্পর্কে।
আমাদের এই আলোচনায় আপনারা আসবেন, আপনারা শুনতে পাবেন। আর প্রতি ইংরেজি মাসের প্রথম যে শনিবারে যদি অনুগ্রহ করে বিকেলের দিকে একবার আসেন, সাদর আমন্ত্রণ রইল। সেখানে এলেও আপনারা শুনতে পাবেন রবীন্দ্রনাথ সম্পর্কে কথা। বাহ, অসাধারণ অসাধারণ। আমরা অনুষ্ঠানে অনেকটা পেরিয়ে এসেছি শেষের দিকে। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। আপনি তো বিভিন্ন সাহিত্য সভায় যাচ্ছেন, টুকটাক যতটুকু সময় পাচ্ছেন। তো দুর্গাপুরেও আছে। দুর্গাপুরের সাহিত্য চর্চা সেই সময় এবং এই কালের কেমন 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 হচ্ছে, বা কি পার্থক্য বলে আপনার কি মনে হয়? দুর্গাপুর চিরকালই সংস্কৃতির শহর, সংস্কৃতির সঙ্গে সাহিত্য চর্চাটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং আমাদের যে সমস্ত লেখক লেখিকা রয়েছেন তারা সকলেই লেখালেখি পড়েন, এবং আমি গিয়ে সেখানে দেখতে পাই যে তারা সবাই কবিতা পড়ার জন্য, নিজের কবিতা, স্বরচিত কবিতা যেটা বলি আমরা, সেটা পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। তো এটার একটা যে ভালো দিক সেটা হলো যে মানুষ যদি কবিতা রচনায় মনোযোগী হয় তাহলে সমাজ বাস্তবতাও কিন্তু তিনি লক্ষ্য করছেন। তিনি নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, দেশীয় জীবন, আঞ্চলিক জীবন এবং বৈশ্বিক জীবন, বিশ্বের জীবন সমস্তটাই কিন্তু তিনি বিচরণ করছেন। তিনি কিন্তু আত্মকেন্দ্রিক মানুষ নন। তাহলে তারই যে কবিতা চর্চা, সেই কবিতা চর্চাকে আমি ভীষণভাবে সাধুবাদ জানাই। কারো হয়তো ছন্দ মেলে না, কারো হয়তো ভাবটা সেভাবে প্রকাশিত হয় না, কিন্তু চেষ্টাটা দেখি আমি। সকলেই কিন্তু চেষ্টা করে চলেছেন আমি কবিতা লেখার, এবং এই কবিতা পাঠ করতে না দিতে পারলে তারা ভীষণ দুঃখ পায়। এবং তারা চাইছে আমি আমার মনের কথা আমি লিখলাম, অথচ সেটাকে কাউকে শোনাতে পারলাম না। হ্যাঁ, এইটা নিয়ে তারা খুব দুঃখ পান। তো কবিতা লিখতে গেলে যেটা দরকার, ভাব দরকার, হৃদয়বান হতে হবে। কিন্তু মনের কথা বলার জন্যে কিন্তু একটা প্রকরণগত শৈলীও দরকার। ভাব এবং রচনা রীতি, এই দুইয়ের সমন্বয়ে কিন্তু সাহিত্য। এই যে রচনা রীতি, সেই সম্পর্কে কিন্তু অনেকেই পরিচিত নন। যেমন ছন্দ, অলংকার, চিত্রকল্প, এগুলোর ব্যবহার করতে হয়। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি বললেই আপনি কিন্তু একবারে আলোড়িত হয়ে যাচ্ছেন। তাই এই যে ছন্দময় এবং অলংকার সহযোগে যখন আপনি একটা কথা বলছেন, তখন কিন্তু তার মূল্য আলাদা হয়ে যাচ্ছে। আমি যেটা বলতে চাইছি, আমাদের যারা এই সমস্ত কবিতা চক্র পরিচালনা করেন, অনুষ্ঠান করেন, তারা যদি কখনো একটু আলাদা করে, যেখানে কবিতা কি করে লিখতে হয়, কবিতার গঠন শৈলীটা কি, সেইটা নিয়ে একটা আলোচনা, সেই বিষয়ে আমাদের কবি মানে যারা লিখছেন, আমি তাদের কথা বলছি, কাঁচা হাতের লেখা সেটা কি করে পাকা হতে পারে, সেই জন্যে তাদের সঙ্গে কিন্তু ক্রমাগত একটা বৈঠক দরকার হয়। তাহলে তারা উপকৃত হবেন, তারা আরও আগ্রহী হবেন। এবং এই কর্মশালা যেটা, সেই কর্মশালা কিন্তু হয়েছে বলে আমার খুব একটা জানা নেই। না একদমই তাই। এখনই আমার কয়েকটা সাহিত্য আড্ডা এই কথাই বলেছি যে কবিতা পাঠের থেকে একটু আলোচনাটা হলে বেশি মানুষ সমৃদ্ধ হয়। খুব সিরিয়াস কিছু আলোচনাটা হলে। বিশেষ পাঠক এবং কবি উভয়ই হৃদয়বান, কিন্তু পাঠক লিখতে পারেন না, কিন্তু তিনি বুঝতে পারেন। কবিকে কিন্তু লিখতেও হৃদয়বানও হতে হয়, অভিজ্ঞ সম্পন্ন হতে হয় এবং লিখতে হয়। লেখার কৌশলটা বলে যে লেখা যখন পাঠক হয়ে ওঠে তখনই একটা লেখা সার্থক কবিতা হতো। মানে অর্থাৎ অনেক কবিতা পড়েই মনে হয় না যে এটা তো আমারই মনের কথা, হ্যাঁ আমারই কথা, আমার জীবনের কথা। হ্যাঁ, তখনই আমার সেই কবিতা বেরিয়েছিল সম্প্রতি, তো সেটা লিখেছিলাম, সেটা নিয়ে পূর্ণচন্দ্রবাবু আলোচনা করেছিলেন, বলছেন এত সুন্দর, সকলেই মনে হচ্ছে সকলের মনের কথা। তো যাই হোক, এই কথা খুবই সুন্দরভাবে আপনি বললেন। তো যাই হোক, আপনি আমাদের এই সাহিত্য আড্ডায় এসেছিলেন, অনেক আপনাকে ধন্যবাদ, মূল্যবান সময়। আপনি নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য কিছু বার্তা দিয়ে যান।
যারা নতুন লেখালেখি করছে, বা এখন তো অনেকে পড়াশোনার চাপে লেখালেখি আসতেও পারছে না, তাদের জন্য কি করবে, কি করণীয় সেই হিসেবে আপনার? হ্যাঁ, আমার বার্তা দেওয়ার মতো জায়গায় আমি নেই, না, কারণ আমি উপদেশ দেওয়ার আপনি একজন শিক্ষক ছিলেন, আপনি তো উপদেশ দিতেই পারেন। আমি যেটা অনুভব করেছি যে বর্তমান সময়ে অনেক অবক্ষয়, অনেক রকম সমস্যা, দুশ্চিন্তা এগুলো আছে। আবার কিন্তু ইতিবাচক দিকও প্রচুর আছে। ইতিবাচক দিক বলতে আমাদের এই যে হাতের কাছে যে চলভাস রয়েছে, মুঠোফোন রয়েছে যেটাকে আমরা বলি, সেটার মাধ্যমে আমরা পৃথিবীর সমস্ত খবর পেতে পারি এবং রাজ্যের আঞ্চলিক, পারিবারিক বহু রকম ঘটনা জানতে চাই। আমরা কথায় বলি যে তুমি রাজহাঁস হও, রাজহাঁস হলে দুধটা ফেলে দেবে, জলটা খেয়ে নেবে। তাহলে তোমার চিন্তায়, চেতনায় আমাদের সকলেরই থাকা উচিত, যা দেখাচ্ছে তা দেখব না, দেখব আমি যেটা দেখতে চাই। একদমই তাই। যা খাওয়াবে সেটা খাবো না, খাবো কোনটা যেটা খেলে আমার মনের এবং শরীরের বৃদ্ধি হবে, তৃপ্তি হবে, সুন্দর হব। আমি যা বলবে তা বলবো না, বলবো সেটাই যেটা আমি বলতে চাই, আমি দেখব সেটাই যেটা আমি দেখতে চাই। তাহলে আমি কি করব সেটা আমি ঠিক করব, সেটা কিন্তু অন্য কেউ ঠিক করে দেবে না। তার মানে কি কোনো বাবা মা, অভিভাবক, শিক্ষকের কথাকে আমি অমান্য করব? না, তাদের কথাটাকে আমি শুনবো, শোনার পরে আমি কিন্তু সেটাকে কতটা মানব না মানব, কতটা গ্রহণ করব না করব, সেটারও কিন্তু আমার একটা নিজস্ব মূল্যায়ন থাকা দরকার। এই মূল্যবোধ বা মূল্যায়ন করার ক্ষমতা অর্জন করা দরকার। সেটা তো তার জন্য তো পড়াশোনাটা করতে হবে, নিরন্তর সাহিত্য গুটি পোকা থেকেই কিন্তু প্রজাপতি। তাহলে গুটি পোকাটাকে কেটে বেরোতে হবে, এবং সেখানেই রবীন্দ্রনাথ, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। চারিদিকে অন্ধকার আছে, সেই অন্ধকারকে একটা মোমবাতি জ্বালিয়েও এগিয়ে যেতে হবে, একটু আলো জ্বালিয়ে এগিয়ে যেতে হবে। দূরে আলো আছে, সেই আলোর দিকে ছুটে যেতে হবে। তাই তো যায় মানুষ, আলোর দিকে ছুটে যায়। আমাদের সব সময়ই কিছু অন্ধকার ছিল, সব সময় কিছু বাধা ছিল, কিন্তু মানুষের স্বভাবই হলো বাধা অতিক্রম করা, হার্ডেল রেস। এবং ওই রেসটা আমার খুব ভালো লাগে, যখন লাফিয়ে একটা করে ডিঙিয়ে যায় তখন ভালো লাগে। তাহলে মানুষের জীবনটাও কিন্তু তাই, অনন্ত সংগ্রামের মধ্য দিয়ে আমাদের পথ চলা। এবং দেখবেন আমাদের শরীরের মধ্যেও কিন্তু একটা অ্যান্টিবডি আছে। আমাদের শরীরে যে কেউ কিন্তু ঢুকতে পারে না, সে কিন্তু তার সঙ্গে লড়াই হয়। এই যে সবসময় কিন্তু দ্বন্দ্বের ভেতর দিয়ে আমাদের জীবন, আমাদের শরীরও বড় হচ্ছে, আমাদের মনও বড় হচ্ছে। এই দ্বান্দ্বিক প্রক্রিয়ায় আমরা এগিয়ে যাব। হতাশার কোনো জায়গা নেই, তবু হতাশা কি আসে না? মেঘ তো আকাশে থাকবেই, সূর্যকে কি ঢাকতে পারবে? সূর্যকে ঢাকতে পারবে না। আমাদের জীবনের মধ্যে সেই সিংহ আছে, সূর্য আছে, সেই চেতনা আছে, তাকে কিন্তু প্রকাশ করার জন্য আমাদের সব সময় সচেষ্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমরা শুধু নিজে সজাগ থাকবো না, বিবেকানন্দের কথায় জাগো এবং জাগাও, ভাবো এবং ভাবাও। শুধু নিজে জাগলে হবে না, জাগাতে হবে সকলকে, তাহলেই আমরা প্রকৃত জায়গায় পৌঁছে যেতে পারবো। এরকম আমার মনে হয়েছে। এবং আমার শেষ প্রশ্ন, আমাদের শহর নিয়ে, দুর্গাপুর শহর নিয়ে কিছু কথা বলুন। যে দুর্গাপুর শহরকে আপনি দীর্ঘদিন ধরে রয়েছেন, দীর্ঘদিন এর সাথে যুক্ত, শহরের আশা ভরসা ভবিষ্যৎ কিছু বলুন। ঠিক, দুর্গাপুর শহর খুব প্রিয় শহর আমার। বিশেষত এজন বিজন সিজন, এই যে পরিকল্পিত শহর এবং এত বাসের উপযুক্ত যে পরিবেশ, গাছপালা ভর্তি, সেটা আমাকে ভীষণভাবে টানে। এবং যদিও আমি থাকি একটা ঘিঞ্জি এলাকায়, শ্রীনগর পল্লী, বেনাচিটি, যেখানে অনেক বেশি ঘিঞ্জি, কিন্তু এখানকার যে মানুষের যে চরিত্র, এখানে তো বেশিরভাগই শ্রমজীবী মানুষের বাস। দেখবেন শ্রমজীবী মানুষেরা রুটি রুজির কথাটাই বেশি ভাবে,
তারা কিন্তু ওই ধর্ম নিয়ে ধর্ম বলতে সম্প্রদায় নিয়ে কে কোন সম্প্রদায়ের মানুষ সেটা তারা দেখতে চান না। তারা দেখতে চান কাজ হবে, উৎপাদন হবে, তার বেনিফিট আমি পাবো এবং সবাই মিলে হই হই করে একটা জীবন যাপন করব। সেই দর্শনে কিন্তু এই শ্রমজীবী মানুষেরা বিশ্বাসী এবং তাদের সংখ্যা যেখানে অনেক বেশি, যদিও খুবই পরিতাপের বিষয় সংখ্যাটা আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং কমতে শুরু করে, কন্ট্রাক্ট ওয়ার্কার হচ্ছে এবং বাইরে বলতে আমি অন্য কিছু বলছি না, মানে গ্রাম থেকে সব শহরমুখী হচ্ছে, তারা সবাই আসছেন। তারা এসে ওই যে শ্রমজীবী মানুষেরই যে একটা সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিতে তারাও এসে জড়ো হচ্ছেন এবং তাদের সংস্কৃতিও একটা প্রভাব ফেলছে। এর ফলে একটা মিশ্র সংস্কৃতি তৈরি হচ্ছে। তবে মিশ্র সংস্কৃতি কিন্তু খারাপ কিছু নয়, সেখানে কিন্তু দেওয়া নেওয়ার পালা, আর দেওয়া নেওয়ার মধ্য দিয়েই তো মানুষের বৃদ্ধি এবং আমাদের ভারতবর্ষে যে ঐতিহ্য সেটা তো তাই। আমরা অনার্য অর্থাৎ ভারতবর্ষের ভূমিপুত্র আর্য এলো, তাদের সঙ্গে আমাদের একটা মেলবন্ধন হলো, সখুন্দল পাঠান মুঘল এক রেহে হলো লি। আপনাকে আমাকে যদি জিজ্ঞেস করে যে আপনি আর্য না অনার্য, আমি হঠাৎ হয়তো গর্বে বলে ফেলতে পারি আমি আর্য নই। আমরা একটা মিশ্র সংস্কৃতির ফসল। আমার মধ্যে যেমন আদিবাসী রক্ত আছে, আমার মধ্যে আর্যের রক্ত আছে, কিন্তু সেটা মিশ্রণের ফলে একটা পাথর যখন উপর থেকে পড়ে তখন ভাঙতে ছোট হয়ে যায় সে। তাহলে সেরকম আর্য অনার্য ভূমিপুত্র, তাদের লড়াই, তাদের মিলন, তাদের বিবাহ বন্ধন, সেটা যদি আপনারা দেখবেন সেই বন্ধনটা আস্তে আস্তে শিথিল হয়েছে। এবং আর্যরা ছিল যাযাবর জাতি, তারা কিন্তু মানে নারীদের সেভাবে সঙ্গে আনতে পারেনি। ফলে তারা যখন ভারতবর্ষে এসেছিল, আমার এটা মনে হয়েছে, তারা অনার্য মেয়েকে বিয়ে করেছিল, তাদের সন্তান হলো। এইবার কি হলো, আর্য অনার্যের এইভাবে মিশতে আমরা একটা মিশ্র জাতিতে পরিণত হয়েছি। সুতরাং আমরা কেউ কিন্তু বলতে পারি না আমি 100% আর্য, 100% অনার্য, 100% আদি ভূমিপুত্র, সব মিশ্র। কিন্তু এই মিলনের ফলে কি হয়েছে, উভয় সংস্কৃতির আদান প্রদান হয়ে একটা মিশ্র সংস্কৃতি হয়েছে। বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, সেই ঐক্যটা ভারতবর্ষে গড়ে উঠেছে, বাংলায়ও গড়ে উঠেছে এবং এই ঐতিহ্যটাকেই বজায় রাখতে হবে। মানুষের মধ্যে ভেদ ভাবনাটা যত কম থাকে তত ভালো। দুর্গাপুর কিন্তু সেই শহর। দুর্গাপুরের মধ্যে হিংসা, মারামারি, এগুলো দেখুন, চারিদিকে তাকিয়ে দেখুন কি হচ্ছে, আর দুর্গাপুর শহর দেখুন কি হচ্ছে। মনে হচ্ছে যেন একটা আলাদা দ্বীপের মতো আমরা আমাদের পরস্পরকে ভালোবেসে আমরা চলছি। আমি যে গলিটায় থাকি সেখানেই মুসলিম রয়েছে, বৌদ্ধ রয়েছে, আমরা বৈষ্ণব রয়েছে, শাক্ত রয়েছে, পরম আনন্দে আছি। কিন্তু এই যে সংস্কৃতি, সবাই মিলেমিশে থাকার সংস্কৃতি, এটা কিন্তু দুর্গাপুরের একটা উল্লেখযোগ্য সংস্কৃতি। আর এই যে সাংস্কৃতিক সংস্থা এত গড়ে উঠেছে এবং তার একটা ইতিবাচক দিক আমাদের সমাজে, আমাদের মানুষের মনে প্রভাব বিস্তার করে। অভিভাবকেরা দৌড়ে যাচ্ছে, আমার ছেলেটা যে কবিতা বলবে, ওখানে যাবে, তাদের ব্যস্ততা সেটা শুরু হয়েছে। একটা জিনিসই একটা কষ্ট লাগে যে দুর্গাপুরে যে নামজাদা স্কুলগুলো ছিল, যে স্কুলগুলো ছিল মাথা উঁচু করে, এই যে রেজাল্ট বেরোলো মাধ্যমিকে, আমরা তো পড়েছি, আমাদের স্কুল থেকে সব র্যাঙ্ক করতো। হ্যাঁ, মিশন বয়েজ। দেখুন দুর্গাপুরের সেরকম উল্লেখ কি আছে কিনা আমি খোঁজ নিইনি এখনো। দেখুন সেই অর্থে কিন্তু উল্লেখযোগ্য কিছু নেই, পাওয়া যাচ্ছে না, কারণ এখানে প্রাইভেট স্কুলের বেশি রমরমা বাজার হয়ে গেছে। আর প্রাইভেট স্কুলে যাওয়া মানেই হলো তাদের একটা যান্ত্রিক পদ্ধতিতে তাদের ভারতবর্ষীয় সংস্কৃতি থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা। দেখবেন তারা রবীন্দ্র জয়ন্তী আগের দিনে পালন করে পরের দিনে সেই দিন হয়তো ছুটি দিয়ে মানে করার ইচ্ছেটাই কম। শিক্ষক দিবস তার আগের দিনে একটু করে শিক্ষক দিবসে তারা খুব একটা গুরুত্ব দেয় না। আমাদের ভারতবর্ষীয় যে
মানে ছুটির তালিকা, হুম। সেই ছুটির তালিকা নয়, তারা তাদের মতো বড়দিনটা দেখবেন বড় করে আছে, হুম। গ্রীষ্মের ছুটি, পুজোর ছুটি, এই সবগুলো ছোট ছোট, এই একটা সুকৌশলে আমাদের ভারতীয় সংস্কৃতির একটা বিরুদ্ধ সংস্কৃতি তারা কিন্তু চাপিয়ে দিতে চাইছে আমাদের সন্তানদের উপরে। আমাদের মা বাবাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যাতে মা বাবা তার পরিবার থেকে তার সন্তানকে ভারতীয় সংস্কৃতির যে মূল মন্ত্র বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেইটাকে যেন তাদের ভিতরে সঞ্চারিত করা যায়, সেই চেষ্টা আমাদের অভিভাবকদের অবশ্যই থাকবে। খুব সুন্দর বললেন। আমার অনেকে রয়েছেন দেখছেন, দিশাইদা রয়েছেন, আশরাফুল্লাহ রয়েছেন, দেবব্রত মুখার্জি পানাগড় থেকে দেখছেন। নমস্কার সকলকে, আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাই। আমার তরফ থেকে শ্রদ্ধা। হ্যাঁ, আমাদের সঙ্গে ছিলেন। খুব আপনারা প্রথম থেকে যারা শেষের দিকে এলেন, প্রথম থেকে আলোচনাগুলো দেখবেন, খুব ভালো আলোচনা হয়েছে। আমরা খুব সমৃদ্ধ হলাম, খুব সম্মানিত বোধ করছি আজকে বাবুকে পেয়ে। তো সন্তোষবাবু এসেছিলেন, তার মূল্যবান সময় দিলেন, আমরা খুব মানে সমৃদ্ধ হলাম। ভালো থাকবেন দাদা। এখানেই আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আবার কোনো সময় ডাকবো কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে। খুব ভালো থাকুন, আমাদের এইভাবেই সমৃদ্ধ করে যান। আপনাদের আম্রকুঞ্জ দুর্গাপুরে যেভাবে আমাদের দিশা দেখিয়ে যাক, আমাদের দুর্গাপুরকে আরও উন্নত করুক। হ্যাঁ, আবার আরেকবার আপনাদের সকলকে রাবীন্দ্রিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই দুর্গাপুর আম্রকুঞ্জের পক্ষ থেকে। আজকে আমাকে এই আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য স্বপ্নের করিডোরের সম্পাদক মাননীয় জয়ন্তকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। জয়ন্তকে আমার ভালো লাগে দুটি তিনটি কারণের জন্য। ওর সামনেই বলছি, ও ভালো ছবি আঁকে, ও ভালো কবিতা লেখে, অনুগল্প লেখে, এবং আরেকটা জিনিস কি, যে সাংগঠনিক যে ভূমিকা, সেই সাংগঠনিক ভূমিকাটাও রয়েছে। এবং এই যে একটা ধরে রাখা, এই যে একটা অনলাইনে প্রোগ্রাম করে সেটাকে সংরক্ষণ করা, এবং একটা ছোট লাইব্রেরি করেছে যেখানে আমাদের লেখকদের বই আছে, অন্যান্য লেখকদের বই আছে। এই যে ছোট ছোট চেষ্টা, এই চেষ্টার একটা পথপ্রদর্শক হিসেবে আমি জয়ন্তকে ভালোবাসি। না না, আপনাদের থেকে অনেক শিখছি, অনেক আপনাদের অভিনন্দনের থেকে জন্য শিখছি, অনেক কাজ করছেন আপনারা। অনেক নমস্কার। নমস্কার। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ঠিক।